ওকে, তো আজকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট টপিক। রাসায়নিক সাম্যাবস্থা, কেপিকেসি, যেখান থেকে উদ্ভব হবে। তো এই চ্যাপ্টারে আমরা তো জানি যে গ বা ঘ থেকে কেপিকেসির ম্যাথ আসবেই। হ্যাঁ, শিওর, কনফার্ম, কেপিকেসি নিয়ে ম্যাথ আসবেই। তো এখন কথা হচ্ছে, তো এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। আর কেপিকেসি নিয়ে আমার মনে হয় না আমি পড়ায় ফেলার পর আর কোনো প্রশ্ন থাকবে। ঠিক আছে, দুনিয়ার সব পারবি কেপিকেসির, তো সব ডিটেলসে পড়াবো। এখন ডিটেলসে পড়াবার সময় তো কঠিন লাগতে পারে। তো দেখা যাক, কালকে কি কঠিন লাগছিল নাকি, কি বিক্রিয়ার ক্রম পারাইছি যে, তো ব্যাপারটা এরকম আর কি। তো ধর একটা বিক্রিয়া এ আর বি মিলে সি আর ডি উৎপন্ন করতেছে। হ্যাঁ, তো ধরে নিলাম চারোটাই গ্যাসীয়। চারোটাই গ্যাসীয়, এই কথাটা কেন বলছি এটা ইম্পর্টেন্ট। গ্যাসীয়, কিন্তু চারোটাই গ্যাসীয়। হুম, তো ধরে নিলাম এ হচ্ছে এ মোল, বি হচ্ছে বি মোল, আর সি হচ্ছে সি মোল, আর ডি হচ্ছে ডি মোল। ঠিক আছে, তো এখন এ আর বি মিলে যে সি আর ডি উৎপন্ন করতেছে, তাহলে এটা সম্মুখমুখী বিক্রিয়া। এটাকে আমরা কি বলতেছি? সম্মুখমুখী বিক্রিয়া। তো উভমুখী বিক্রিয়াতে কি ঘটে? এ আর বি মিলে সি আর ডি উৎপন্ন করে, আবার সি আর ডি মিলেও সাথে সাথে এ আর বি ও উৎপন্ন করে না? তাহলে সি আর ডি মিলে যে এ আর বি উৎপন্ন করতেছে, এটাকে আমরা কি নাম দিব? পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে উভমুখী বিক্রিয়াতে দুইটা দুইটা বিক্রিয়া ঘটে, একটা সম্মুখমুখী বিক্রিয়া আর একটা পশ্চাৎমুখী বিক্রিয়া। তো সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে হচ্ছে স্টেবল অবস্থা। বাইরে বাইরে মানে হচ্ছে বাইরে থেকে দেখলে মনে হবে, বাইরে থেকে কোনো ধরনের চেঞ্জ দেখা যাবে না। হ্যাঁ, মনে হবে যে এ দেখ মানে সম্মুখমুখী উভমুখী বিক্রিয়াতে কি হয়? সম্মুখমুখী বিক্রিয়া ঘটে, আবার পশ্চাৎমুখী বিক্রিয়া ঘটে, তাই না? এই যে বিক্রিয়াটা ঘটতেছে, এটা তো আমরা চোখে দেখতে পারবো শুরুর দিকে, কিন্তু যখন সাম্যাবস্থায় পৌঁছে যাবে, সাম্যাবস্থায় পৌঁছে যাওয়ার পর আমরা কোনো চেঞ্জ দেখবো না। আমাদের মনে হবে যে বাইরে থেকে দেখলে মনে হবে বিক্রিয়াটা স্টপ হয়ে গেছে। হুম, বাইরে থেকে দেখলে কেমন মনে হয়? বিক্রিয়া স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে গেছে, কিন্তু আসলে বিক্রিয়ার ভিতরে ভিতরে কিন্তু ঠিকই করতেছে ভিতরে ভিতরে। ব্যাপারটা হচ্ছে কেন স্টপ দেখায়? কারণ হচ্ছে যে সাম্যাবস্থা হচ্ছে যে এমন একটা অবস্থা, যে অবস্থা হচ্ছে যে যখন ইয়া সম্মুখমুখী বিক্রিয়ার হার বলতে কি বুঝাইছে জানো? বিক্রিয়ার বেগ বা স্পিড। হুম, সম্মুখমুখী বিক্রিয়ার স্পিড আর পশ্চাৎমুখী বিক্রিয়াটার স্পিড সমান হয়ে যায়। তো আমি যদি বলি, ধর 5 ms/1 ব্যাগে একটা হাত এদিক থেকে এদিকে আসছে, বাম থেকে ডানে, আর আরেকটা হাত ঠিক সেম ব্যাগে 5 ms/1 ব্যাগে ডান থেকে বামে গেছে। তো দুইটাকে এখানে সংঘর্ষে লিপ্ত হয়েছে। ঠিক আছে, তো সংঘর্ষে লিপ্ত হলে আমরা বাইরে থেকে দেখলে কি মনে হবে? বাইরে থেকে দেখলে মনে হবে যে এক জায়গায় আটকে যাবে না, কারণ একটাকে একটা ক্যান্সেল আউট করে দিবে না, কারণ দুইটা সেম ব্যাগে আসছে, সেম ব্যাগে বিপরীত দিকে আসছে। কিন্তু আসলে ভিতরে ভিতরে তো ব্যথা পাবো না? ঘুষি লাগালে দুজন এভাবে ঘুষি লাগায়, তো ব্যথা পাবো, তার মানে ভিতরে একটা কিছু ঘটছে। কিন্তু বাইরে থেকে সেটা আমরা দেখতে পারবো না। বাইরে থেকে দেখলে মনে হবে দুইটা স্টপ হয়ে গেছে, দুইটা আর কোনো কাজ নেই। ঠিক আছে, এক জায়গায় স্থির হয়ে গেছে। এটা কেন হয়েছে? কারণ ব্যাপারটা এখানেও সেম, সম্মুখমুখী বিক্রিয়ার হারটা আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা সমান হয়ে যায় সাম্যাবস্থায় পৌঁছালে, মানে স্পিডটা। তো কোনো রাসায়নিক বিক্রিয়া ঠিক তখনই সাম্যাবস্থায় উপনীত হয় যখন সম্মুখমুখী বিক্রিয়ার বেগ বা হার পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বা হারের সমান হবে। বুঝতে পারছি? এখানে কিছু না, এখানে যে এ আর বি মিলে সি আর ডি উৎপন্ন করছে, বাইরে থেকে দেখলে যে সেম দেখাবে এটা বলতেছে। হুম, বাইরে থেকে দেখলে মনে হবে সেম। এখন কথা হচ্ছে যে বিক্রিয়ার বেগ বা হার, আমরা একটা গ্রাফ আঁকি। হুম, ওয়াই অক্ষে বিক্রিয়ার বেগ বা হার নিই, আর এক্স অক্ষে কাকে নিব? সময়কে নিব। তো সময় যত বাড়বে তত বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে না সময় বাড়ার সাথে সাথে? আর উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকে না নাকি? আর আমরা কি জানি? আমরা জানি যে ঘনমাত্রা বেশি থাকলে তখন হচ্ছে যে বিক্রিয়ার বেগ বেশি হয়। বিক্রিয়ার হার আমরা 7টা জিনিসের উপর নির্ভরশীল বলছি না? সেখানের মধ্যে একটা ছিল ঘনমাত্রা। ঘনমাত্রা যত বেশি হবে তত সংঘর্ষে লিপ্ত হবে, তাই না? তত অণু পরমাণুগুলো সংঘর্ষে লিপ্ত হবে তাড়াতাড়ি বেশি, তো বিক্রিয়াটা তাড়াতাড়ি ঘটবে, তাই না? এখন সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে আর উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকে, তাই না? তো বিক্রিয়কের ঘনমাত্রা যেহেতু কমতে আছে মানে কি? সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমতে থাকবে না? কারণ ঘনমাত্রা কমে যাচ্ছে মানে কি? বিক্রিয়ার হারও কমে যাবে না?
তো সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমতে আছে, আর এদিকে উৎপাদের ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, তাহলে উৎপাদ থেকে আবার উৎপাদের ঘনমাত্রা বাড়তেছে মানে কি, উৎপাদের ঘনমাত্রা বাড়তেছে মানে এগুলো মিলে আবার এ আর বি উৎপন্ন করবে না, সি আর ডি মিলে আবার এ আর বি উৎপন্ন করবে না। এখন সি আর ডি এর ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, তার মানে সি আর ডি থেকে যে এ আর বি উৎপন্ন হয় এটাকে আমরা পশ্চাৎমুখী বিক্রিয়া বলতেছি না, সি আর ডি থেকে যে এ আর বি উৎপন্ন হচ্ছে, তাহলে উৎপাদের ঘনমাত্রা বেড়ে যাচ্ছে মানে কি এই বিক্রিয়াটার গতিও বেড়ে যাবে না, পশ্চাৎমুখী বিক্রিয়াটার গতিও বেড়ে যাবে না, তাহলে এই পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বাড়তে বাড়তে আর এদিকে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমতে কমতে এমন একটা সময় আসবে যে সময় কি দুইটা বিক্রিয়ার হারই কি সেম হয়ে যাবে। কারণ দেখতো শুরুর দিকে শুধু বিক্রিয়কই ছিল, কোনো উৎপাদ ছিল না, শূন্য ছিল, তাই না? যত বিক্রিয়া করে ইউজ হয়ে যাচ্ছে তার মানে কি সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমতে আছে না। এদিকে আবার উৎপাদ উৎপন্ন হওয়ার কারণ উৎপাদগুলো মিলে তো আবার এ আর বি উৎপন্ন করতেছে, তাই না? তো পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা শুরুর দিকে শূন্য ছিল আর সম্মুখমুখী বিক্রিয়ার হারটা শুরুর দিকে 100 ছিল, তাই না? কথার কথা, সম্মুখমুখী বিক্রিয়ার হারটা আস্তে আস্তে কমতে থাকবে আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এমন একটা তো পর্যায়ে আসবে যখন দুইটাই সমান হয়ে যাবে, তাই না? ধর এটা 100 থেকে কমতে কমতে 50 এ নামছে, আর এটা 0 থেকে বাড়তে বাড়তে 50 এ উঠছে, তাই না? তো বিক্রিয়ার হারটা যখন দুইটা সম্মুখমুখী বিক্রিয়া মানে এ আর বি মিলে যে সি আর ডি উৎপন্ন করতেছে, আবার পশ্চাৎমুখী বিক্রিয়া সি আর ডি মিলে যে এ আর বি উৎপন্ন করতেছে, এই দুইটা বিক্রিয়ার ব্যাগ যখন সমান হয়ে যাবে তখন এটাকে বলা হচ্ছে সাম্যাবস্থা। এখন হচ্ছে ব্যাগ আর কোনো চেঞ্জ হচ্ছে না, দেখছো? সময় বাড়তেছে কিন্তু ব্যাগ যা আছে তাই রয়ে গেল। হুম। তো সেজন্য বাইরে থেকে দেখলে মনে হয় যে বিক্রিয়াটা স্টপ হয়ে গেছে, কিন্তু ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি বিক্রিয়া করতেছে। তাহলে ভিতরে বিক্রিয়া করতে এটা আমরা চোখে দেখতে পারি না কেন? যে পরিমাণ বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হচ্ছে ঠিক সেম সময়ে উৎপাদ থেকে উৎপাদগুলো বিক্রিয়া করে আবার বিক্রিয়ক উৎপন্ন করে ফেলতেছে। হুম। তাহলে এখন বিক্রিয়া হারের একটা সূত্র জানি, কে ঘনমাত্রা টু দি পাওয়ার n, কালকে পড়াইছি না? তার মানে কি ইয়াতে সমমুখী বিক্রিয়া হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়া, আর পশ্চাৎমুখী বিক্রিয়া হচ্ছে উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হওয়া, তাই তো? আচ্ছা, আরেকটা গ্রাফ দেখি। হুম। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট গ্রাফ। এখন কথা হচ্ছে আমি কি একবারও বলছি যে সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা আর উৎপাদের ঘনমাত্রা এক হয়ে যায়? আমি বলছি কি সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার মানে বিক্রিয়ার স্পিড আর পশ্চাৎমুখী বিক্রিয়ার স্পিড এক হয়ে যায়। তাই বলে এটা না যে বিক্রিয়কের ঘনমাত্রা এক থাকবে আর উৎপাদের ঘনমাত্রা এক থাকবে। এটা প্রথম দিনও বুঝাইছি না? এই যে ধর শুরুর দিকে বিক্রিয়ক ছিল 100 মোল আর উৎপাদ ছিল 0 মোল। হুম। তো সাম্যাবস্থাটা এমন হইতে হবে না যে এখন বিক্রিয়ক হয়ে গেছে 50 আর উৎপাদ হয়ে গেছে 50 মোল, না। ঠিক আছে? যদি এমন হয় যে 40-60 হইতে পারে, ঠিক না? বিক্রিয়ক 60% আর 60% আছে এখন, আর উৎপাদ তৈরি হয়েছে 40%, এই অবস্থাটাকে আমরা সাম্যাবস্থা বলে ফেলতে পারি। মোট কথা, যখনই দুইটা বিক্রিয়ার হার সমান হয়ে যাবে মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যাবে তখনই সাম্যাবস্থা। কিন্তু আমি কখনো বলি নাই যে দুইটা বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা এক হইতে হবে, এটা বলছি? বলিনি। হ্যাঁ, এই যে দেখ, তো ঘনমাত্রা দিয়ে যখন গ্রাফটা আঁকতে বলো তখন ব্যাপারটা এরকম হয়। ঘনমাত্রা y অক্ষে আর সময় হচ্ছে t সময় এখানে মানে x অক্ষে। তো বিক্রিয়কটা হচ্ছে আস্তে আস্তে কমতেছে, উৎপাদটা আস্তে আস্তে বাড়তেছে, আর এখানে হচ্ছে সাম্যাবস্থায় পৌঁছেছে। সাম্যাবস্থা মানে ধর বিক্রিয়ক ধর 60 আর উৎপাদ হচ্ছে এখন 40, এখানে সরি যেহেতু গ্রাফের উপরে উল্টা বলতেছি, উৎপাদ ধর 60 আর বিক্রিয়ক হয়ে গেছে 40। ওকে? কারণ উৎপাদকে আমরা উপরে দিছি না, y অক্ষের উপরে দিছি না বিক্রিয়কের নিচে সাম্যাবস্থায়, তাহলে উৎপাদকে বেশি ধরতে হবে। উৎপাদ হচ্ছে 60 আর বিক্রিয়ক হচ্ছে 40 ধরলাম। তো এই অবস্থায় ঘনমাত্রা যখন পৌঁছেছে তখনই ধরে নিলাম এটা সাম্যাবস্থা। তো এখন বাকিটা এরপর আর ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ? তার মানে উৎপাদ যখন এই পয়েন্টের ঘনমাত্রায় পৌঁছাইছে, তার y অক্ষে তো আমরা ঘনমাত্রা নিছি, তাই না? এই পয়েন্টের ঘনমাত্রা পৌঁছাইছে, আর বিক্রিয়ক যখন এই পয়েন্টের ঘনমাত্রায় পৌঁছেছে মানে এই পয়েন্টের ঘনমাত্রায় পৌঁছেছে তখন হচ্ছে কি সাম্যাবস্থা। মানে এরপর আর ঘনমাত্রাটা চেঞ্জ হবে না। এরপর আর কি ঘনমাত্রাটা চেঞ্জ হবে না। কিন্তু এই দুইটা লাইন কি একসাথে জোড়া লাগানো? এই দুইটা লাইন কারণ একসাথে জোড়া লাগাইলে মানে কি বুঝাইতো ঘনমাত্রা দুইটা এক হয়ে গেছে, তাই না? এখন কথা হচ্ছে ঘনমাত্রা কি এক হইতে পারবে না? পারবে। ওইটা আরেকটা কেস। কিন্তু পারতেই হবে এটা ম্যান্ডেটরি না। ঘনমাত্রা যে এক হতেই হবে এটা ম্যান্ডেটরি না। বুঝতে পারছি?
ওকে, তাহলে সাম্যাবস্থা হচ্ছে এখানে কি বলতেছে, সাম্যাবস্থা বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা সমান হওয়াটা অত্যাবশ্যক নয়। বুঝতে পারছি অত্যাবশ্যক নয় মানে কি, ম্যান্ডেটরি না। হ্যাঁ, তো সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার অবশ্যই সমান হতে হবে, তখনই সাম্যাবস্থায় পৌঁছাবে। বুঝতে পারছি? আশা করি এই স্লাইডটা বুঝতে পারছিস। ওকে, তারপর হচ্ছে যে আরেকটা প্রশ্ন করে, প্রমাণ করে যে রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। এটা দ্বারা কি বুঝায়? এটা দ্বারা অ্যাকচুয়ালি রাসায়নিক সাম্যাবস্থা একটা যখন বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাবে তখন বাইরে থেকে দেখলে মনে হবে বিক্রিয়া হচ্ছে না, কিন্তু আসলে ভিতরে ভিতরে কিন্তু ঠিকই বিক্রিয়া হচ্ছে। ঠিক না? এটাই তো গতিশীল পর্যায়, এটাই তো গতিশীল অবস্থা, মানে বিক্রিয়াটা এখনো চলমান। হুম, এখন কথা হচ্ছে যে ইয়াতে কি বলে, এটা প্রমাণ করতে হবে যে রাসায়নিক সাম্যাবস্থা আসলে গতিশীল অবস্থা। এটা কিভাবে প্রমাণ করব? হ্যাঁ, তো আমি যে ব্যাখ্যাটা দিছি বা এখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে সেটাই পরীক্ষার খাতায় লিখে দিবি। পরীক্ষার খাতায় লিখে দিবি। হাইড্রোজেন আর আয়োডিন মিলে কি উৎপন্ন করতেছে? 2 হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে। তো বিক্রিয়াটি যে পাত্রে সংঘটিত করা হচ্ছে সেই পাত্রে সামান্য পরিমাণ তেজস্ক্রিয় আয়োডিন যুক্ত করলাম। হ্যাঁ, তেজস্ক্রিয় আয়োডিনকে আমরা I2 স্টার দিচ্ছি। ঠিক আছে? কিছুক্ষণ পর দেখা যাবে হাইড্রোজেন আয়োডাইডের সর্বমোট পরিমাণ অপরিবর্তিত আছে। তবে আগের আমি বুঝিয়ে দিচ্ছি লাইনটা। ঠিক আছে? তবে আগের হাইড্রোজেন আয়োডাইড এবং হাইড্রোজাইটের সব আয়োডিন অতেজস্ক্রিয় হলেও এখন I2 স্টার যোগ করার পরে কিছু পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড মানে স্টার হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, এটা দ্বারা কি বুঝাচ্ছি? এটা দ্বারা প্রমাণ হয় কেমনে যে এটা গতিশীল অবস্থা। হুম, ধর শুরুর দিকে হাইড্রোজেন আর আয়োডিন যখন বিক্রিয়া দিছি তখন 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে, এটা 10 গ্রাম। কত গ্রাম উৎপন্ন হয়েছে? 10 গ্রাম। এখন 10 গ্রাম উৎপন্ন হয়ে যাওয়ার পর আমরা ধরে নিলাম কি এটা সাম্যাবস্থায় পৌঁছায় গেছে। এটা কিসে পৌঁছায় গেছে? সাম্যাবস্থায় পৌঁছায় গেছে। তার মানে সাম্যাবস্থায় পৌঁছায় গেছে মানে কি, এরপর আমরা জানি যে ঘনমাত্রা চেঞ্জ হয় না, তাই না? এরপর কি বিক্রিয়া ঠিকই ঘটতেছে, কিন্তু ঠিকই ঘটার পরও এটা 10 গ্রামই থেকে যায়। কেন থেকে যায়? ঠিকই ধর বিক্রিয়াটা ঘটার ফলে 12 গ্রাম উৎপন্ন হয়ে গেছে। এখনো সাম্যাবস্থায় পৌঁছানোর পর 12 গ্রাম উৎপন্ন হয়ে গেছে। ওকে? কিন্তু 12 গ্রাম উৎপন্ন হয়ে গেলে তো এটা সাম্যাবস্থা হইল না, হইল? 12 গ্রাম যেটা 12 গ্রাম যেটা উৎপন্ন হয়েছে, যেটা এক্সট্রা 2 গ্রাম উৎপন্ন হয়েছে, ওই এক্সট্রা 2 গ্রাম সাথে সাথে বিক্রিয়া করে আবার H2 আর আয়োডিন উৎপন্ন করে ফেলে। বুঝতে পারছি? H2 আর আয়োডিন মিলে HI উৎপন্ন করতেছে। এখন ধর কোনো কারণে 10 গ্রামটা বেড়ে 12 গ্রাম হয়ে গেছে। হুম? তো এটা তো সাম্যাবস্থা হইল না। আমরা কি জানি সাম্যাবস্থার পরিমাণটা সেম থাকে। তাই না? ঘনমাত্রা যদি সেম থাকে তাহলে বড় সেম থাকবে। হুম? যে এক্সট্রা 2 গ্রাম উৎপন্ন হয়েছে, 2 গ্রাম HI উৎপন্ন হয়েছে বা হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে, ওই 2 গ্রাম সাথে সাথে আবার ভেঙে গিয়ে H2 আর I2 উৎপন্ন করে ফেলে। তাহলে আলটিমেটলি এটাও চেঞ্জ হচ্ছে না, এখানেও চেঞ্জ হচ্ছে না। জিনিসটা বুঝাতে পারছি কিনা? এটা হচ্ছে সাম্যাবস্থা। কিন্তু আমরা তো এখনো বুঝি নাই যে এটা কেমনে প্রমাণ হচ্ছে গতিশীল অবস্থা। হুম? তো শুরুর দিকে যখন আমরা শুধু H2 আর আয়োডিন বিক্রিয়া করছি তখন কি হয়েছে? তখন হচ্ছে যে 10 গ্রাম উৎপন্ন হয়েছে। আমরা ধরে নিলাম এটাই সাম্যাবস্থা। হ্যাঁ? এরপর আমরা কি করব? আমরা পাত্রের মধ্যে আরো কিছু আয়োডিন যুক্ত করব। এবার হচ্ছে তেজস্ক্রিয়। এবার কি উৎপন্ন করব? যে আয়োডিন গুলো যুক্ত করব এগুলো হচ্ছে তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় মানে কি? আমরা বাইরে থেকে দেখলে বুঝবো এটা তেজস্ক্রিয়। তাই না? তেজস্ক্রিয় মানে কি আলো ছড়াচ্ছে। ওকে? এখন আমার কথা হচ্ছে, তো শুরুর দিকে যখন 10 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে, এই 10 গ্রামের 10 গ্রামই ছিল অতেজস্ক্রিয়, তাই না? শুরুর দিকে। এখন এক্সট্রা যখন আমরা আয়োডিনের তেজস্ক্রিয় আয়োডিন ইউজ করছি, তখন হাইড্রোজেন আয়োডাইড যেগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো স্টার মার্ক। হ্যাঁ? এই হাইড্রোজেন আয়োডাইড গুলাও হবে না, তেজস্ক্রিয় হবে না। কারণ আয়োডিনটা তেজস্ক্রিয় দিয়ে দিছি যে। এখন তেজস্ক্রিয় হয়ে যাওয়ার কারণে ধরে নিলাম আমরা এক্সট্রা আয়োডিন যোগ করার কারণে এখানে 2 গ্রাম হইছে, উৎপন্ন হইছে। হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হইছে যে 2 গ্রাম হচ্ছে কি? হাইড্রোজেন আয়োডাইড, তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড। হ্যাঁ? তাহলে আগেরটা 10 গ্রাম, এখন 2 গ্রাম। তাহলে 12 গ্রাম হয়ে যাওয়ার কথা না? তার মধ্যে 10 গ্রাম ছিল অতেজস্ক্রিয় আর 2 গ্রাম হচ্ছে কি? তেজস্ক্রিয়। তাই না? কিন্তু আমরা যখন এটা ঘটাই, এটা ঘটাবার পর দেখি যে সর্বমোট পরিমাণ যেহেতু অপরিবর্তিত, মানে 2 গ্রাম যেটা এক্সট্রা উৎপন্ন হইছে না? এটা আসলে 2 গ্রাম উৎপন্ন হইছে, কিন্তু এটা আবার 8 গ্রাম হয়ে গেছে। এটা আবার 8 গ্রাম হয়ে গেছে।
তাহলে আলটিমেটলি এখন মোট উৎপাদ কত? আবারও 10 গ্রাম, আবারও 10 গ্রাম না? এটা 8 গ্রাম কেন হয়ে গেছে? কারণ এটা 10 গ্রামের মধ্যে 2 গ্রাম আবার ভেঙে গিয়ে আবার হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে ফেলছে। ঠিক আছে? তো আলটিমেটলি পশ্চাৎমুখী বিক্রিয়া হার আর সম্মুখমুখী বিক্রিয়া হারটা সেমই রয়ে গেল। সর্বমোট পরিমাণ যেহেতু অপরিবর্তিত, তাই যেহেতু হাইড্রোজেন আয়োডাইড তৈরি হবে, ঠিক ততটুকু হাইড্রোজেন আয়োডাইড আবার ভেঙে যেতে হবে। দেখছস? তার মানে কি? এখানে যে 10 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড ছিল, হ্যাঁ? ওখান থেকে যেহেতু 2 গ্রাম নতুন করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হইছে, তাহলে 2 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড আবার ভেঙে যেতে হবে না? 10 গ্রামটা অপরিবর্তিত রাখার জন্য। তাহলে এই 2 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড আবার ভেঙে H2 আর I2 উৎপন্ন করে ফেলে। এটা হচ্ছে আবার পশ্চাৎমুখী বিক্রিয়া। এটা পশ্চাৎমুখী বিক্রিয়া না? আর এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। যেহেতু সম্মুখমুখী বিক্রিয়া ও পশ্চাৎমুখী বিক্রিয়া উভয়ই বিক্রিয়া সংঘটিত হচ্ছে, তাই রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। বুঝাতে পারছি? এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে বিক্রিয়া কিন্তু ঠিকই ঘটতেছে। যদি বিক্রিয়া না ঘটতো তাহলে তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হইতো না। ঠিক না? বিক্রিয়া ঘটছে বলে তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হইছে। আমরা এক্সট্রা যে আয়োডিন দিছি, তেজস্ক্রিয় আয়োডিন দিছি। হ্যাঁ? ওই আয়োডিন গুলো বিক্রিয়া করছে বলে তো তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হইছে, তাই না? বিক্রিয়া করছে ঠিকই, কিন্তু আমরা আবার এটাও দেখতেছি হাইড্রোজেন আয়োডাইডের মোট ভরটা আবার কিন্তু সমানই রয়ে গেল। তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে, আবার অতেজস্ক্রিয় যে 10 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড ছিল তার থেকে 2 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড আবার ভেঙে গিয়ে H2I2 তৈরি করে ফেলছে। কারণ 2 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে যে। তার মানে কি এতে দুইটা জিনিসই প্রমাণ হয়েছে না? একটা জিনিস প্রমাণ হয়েছে কি বিক্রিয়া এখনো ঘটতেছে। এটা সত্য কথা। যে সাম্যাবস্থায় বিক্রিয়া এখনো ঘটতেছে। বিক্রিয়া না ঘটলে তো তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হইতো না। হইতো? হইতো না। তাহলে তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হইছে। আবার এটাও প্রমাণ করে যে সাম্যাবস্থায় ঘনমাত্রা সেম থাকে। যত গ্রাম তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে, ঠিক অত গ্রাম হাইড্রোজেন আয়োডাইড আবার ভেঙে গিয়ে H2 আর I2 তৈরি করে ফেলছে। বুঝাতে পারছি কিনা? ওকে। এবার হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার সত্য। রাসায়নিক সাম্যাবস্থার কিছু সত্য আছে যেগুলো আমি অলরেডি পড়ায় আসছি। সাম্যাবস্থা হচ্ছে নিয়ামক। তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এদেরকে অপরিবর্তিত রাখলে সাম্যের অবস্থান চিরকাল একই থাকবে। ওই লাসার নীতি পড়ছি না ছোটবেলায়? সাম্যাবস্থার উপর শুধু তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রা এই ৩ টা জিনিস প্রভাব ফেলতে পারে। এই ৩ টা জিনিস যদি চেঞ্জ না করে সাম্যাবস্থা আজীবন সাম্যাবস্থায় থাকবে। বিক্রিয়াটা বাড়বেও না, মানে সম্মুখমুখী বিক্রিয়া হারও বাড়বে না, পশ্চাৎমুখী বিক্রিয়া হারও বাড়বে না। ঠিক আছে? এটা আজীবন এরকম সমানে, সমানে চলতে থাকবে। আর বিক্রিয়াটা আজীবন চলমান থাকবে। বুঝতে পারছি? তা হচ্ছে সাম্যাবস্থা যেকোনো দিক থেকেই অর্জিত হতে পারে এবং এটি একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে সাম্যাবস্থা অর্জিত হয়। এটা গত ২ ক্লাস আগে বুঝাইছি। ধর H2I2 মিলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে। তো শুরুর দিকে এটা 100% ছিল, এটা 100% ছিল, এটা 0% ছিল। এখন সাম্যাবস্থা এটা 20%, এটা 20%, এটা 80% হইছে। ধরে নিলাম এটা সাম্যাবস্থা। এখন যদি বিক্রিয়াটা উল্টা দিক থেকে ঘটাই, মানে 2 হাইড্রোজেন আয়োডাইড থেকে ঘটাই, 2 হাইড্রোজেন আয়োডাইড থেকে H2I2 করতেছে। শুরুর দিকে এটা 100%, এটা 0%, 0%। এটা ঠিকই যখন 80% পৌঁছাবে, এটা যখন 20%, 20% পৌঁছাবে, তখনই সাম্যাবস্থা পৌঁছাবে। আমি বিক্রিয়াটা যেদিক থেকে স্টার্ট করি না কেন, একটা নির্দিষ্ট পয়েন্টে এসে সাম্যাবস্থা পৌঁছাবে। বুঝাইতে পারছি? এটা এদিক থেকে ঘটাইলো এটা 20-20, 80 হলে সাম্যাবস্থা পৌঁছাচ্ছে। আর এটা উল্টা দিক থেকে ঘটাইলো এটা 80-20-20 করলেই সাম্যাবস্থা পৌঁছাচ্ছে। তারপর হচ্ছে কি সাম্যাবস্থা কখনো ওপেন সিস্টেমে অর্জিত হতে পারে না। এটা তো বাচ্চাদের কথা। আমি ডি টা যদি উড়ে চলে যায়, ডি আর সি মিলে আমরা কখনো এ আর বি তৈরি করতে পারবে? তো এটা অবশ্যই বদ্ধ পাত্রে সংগঠিত করতে হবে সাম্যাবস্থা পৌঁছাবার জন্য। আর সাম্যাবস্থা শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কোনো সাম্যাবস্থা হয় না। এটাও তো কমন সেন্সের ব্যাপার। তাই না? তাহলে আমি গেঞ্জিটা খুলে রাখি। গরম পড়তেছে অনেক। তো এখন কি বলতেছে? প্রভাবক কখনো সাম্যের অবস্থানকে পরিবর্তন করতে পারে না। এরা প্রভাবক যখন পড়াইছি তখন বলছি। শুধুমাত্র সাম্যের অবস্থান অর্জনকে দ্রুত বা অন্তর করতে পারে। যেন সাম্যাবস্থা তাড়াতাড়ি পৌঁছায় বা দেরিতে পৌঁছায়, এটার প্রভাবক করতে পারে। এরপর বুঝাইও দিছি না 5 মিনিট করে, ওই যে 5 মিনিট লাগছে, নেক্সট বার 1 মিনিট লাগছে সাম্যাবস্থায় পৌঁছাতে। তা হচ্ছে সাম্যাবস্থার প্রকারভেদ। সমসত্ব সাম্যাবস্থা। সমসত্ব নামটা শুনলেই বুঝতেছ হচ্ছে কি সবগুলোর ভৌত অবস্থা সেম থাকবে। প্রভাবক, বিক্রিয়ক, উৎপাদক সবগুলো ভৌতের অবস্থায় দেখ এখানে সবগুলো গ্যাসীয়। আর অসমসত্ব মানে কি যেকোনো একটা চেঞ্জ থাকবে। যেকোনো ২ টা থাকলে তো কথাই নেই। ৩ টা থাকলে আরো কথা নাই। কিন্তু যেকোনো একটা কমপক্ষে একটা চেঞ্জ থাকলে বুঝে যাবো এটা অসমসত্ব। যেমন বিক্রিয়ক ২ টা গ্যাসীয়, প্রভাবক গ্যাসীয়, উৎপাদক একটা গ্যাসীয়, কিন্তু উৎপাদক একটা আবার সলিড হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। তার মানে কি এটা অসমসত্ব সাম্যাবস্থা।
তাহলে হচ্ছে ভরক্রিয়া সূত্র, এবার হচ্ছে আমাদের মেইন পড়া শুরু। ওকে, ভরক্রিয়া সূত্র কেপিকেসি। তো কি বলতেছে বিক্রিয়া কেপিকেসি সংখ্যাটা আমি একটু পরে বলতেছি। ধর এ আর বি মিলে সি আর ডি উৎপন্ন করতেছে, সবগুলাই গ্যাসীয়, সবগুলোর ভৌত অবস্থা কি গ্যাসীয়। এই গ্যাসীয় কেন বলতেছি এটা কারণ আছে, একটু পরে বুঝবি। আপাতত আমরা সবগুলো গ্যাসীয় ধরে করতেছি। তো ধরে নিলাম এর মোল সংখ্যা এ, বি এর মোল সংখ্যা বি, সি এর মোল সংখ্যা সি, ছোট হাতে সি আর কি, ডি এর মোল সংখ্যা ছোট হাতে ডি এর। তাহলে মোলার ঘনমাত্রাকে কিভাবে প্রকাশ করে, এর ঘনমাত্রাকে আমরা কিভাবে প্রকাশ করব, এ লিখে থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, বি এ লিখে থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঘনমাত্রা প্রকাশ করা তো আশা করি এখন শেখানো লাগবে এটা ঘনমাত্রা কিভাবে প্রকাশ করে। আরেকটা আছে মোলার সক্রিয় ভর। মোলার সক্রিয় ভরকে কিভাবে প্রকাশ করে, মোলার সক্রিয় ভরকে হচ্ছে যে এর ঘনমাত্রার উপর এর মোল সংখ্যা পাওয়ার বসবে, বি এর ঘনমাত্রার উপর বি এর মোল সংখ্যা পাওয়ার বসবে, সি এর ঘনমাত্রার উপর সি এর মোল সংখ্যাটা পাওয়ার বসবে, ডি এর মোল সংখ্যার উপর ডি এর মোল সংখ্যাটা পাওয়ার বসবে। এটাকে বলা হয় মোলার সক্রিয় ভর। বুঝতে পারছি? তার মানে মোলার সক্রিয় ভরকে কিভাবে প্রকাশ করে বুঝতে পারছি। ওকে, এখন বিক্রিয়া হার কিন্তু দুই প্রকার, একটা সম্মুখমুখী বিক্রিয়া হার, একটা পশ্চাৎমুখী বিক্রিয়া হার, তাই না? তো এই একটা সম্মুখমুখী বিক্রিয়া হারটাকে বলে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর পশ্চাৎমুখী বিক্রিয়া হারটাকে বলে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। ঠিক আছে, এগুলো তো ইংলিশ নাম, তো ইজি ইংলিশ নাম। তাহলে সম্মুখমুখী বিক্রিয়া, এখন ভরক্রিয়া সূত্র কি বলতেছে জানোস? ভরক্রিয়া সূত্র বলতেছে যে বিক্রিয়ার হার সবসময় বিক্রিয়কগুলোর মোলার সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক হয়। বিক্রিয়ার হার মানে বিক্রিয়ার একটা বিক্রিয়ার স্পিড সবসময় ওই বিক্রিয়ার বিক্রিয়কগুলোর, অনলি বিক্রিয়কের কথা বলছে, উৎপাদের কথা কিন্তু বলা নেই। ঠিক আছে, অনলি বিক্রিয়কের কথা বলছে, বলছে বিক্রিয়কগুলোর মোলার সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। মোলার সক্রিয় ভর আশা করি কি, এটা তো এখানে দেখাইলাম, ওদের গুণফলের সমানুপাতিক। তাহলে এই বিক্রিয়ার হারটা কার সমানুপাতিক হবে, ওর আর ওর মোলার সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক না? তাহলে ওর মোলার সক্রিয় ভর কোনটা, এটা না? আর এই বিক্রিয়কের মোলার সক্রিয় ভর কোনটা, এটা না? তাহলে ওদের গুণফলের সমানুপাতিক হবে না? আরএফ মানে কি রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। ঠিক আছে, সম্মুখমুখী বিক্রিয়া। হ্যাঁ, তো আমরা যদি এখন সমানুপাতিক চিহ্নটা উঠাই দিই, এখানে কি আসবে? এটাকে আমরা ১ নং সমীকরণ দিছি। আচ্ছা, এখন তুই পশ্চাৎমুখী বিক্রিয়া হিসাবে চিন্তা কর। আমি যখন পশ্চাৎমুখী বিক্রিয়া হিসেবে চিন্তা করতেছি, অ্যাসাম্পশন করতেছি, তখন সি আর ডি আবার তখন সি আর ডি হচ্ছে বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে না? যদি পশ্চাৎমুখী বিক্রিয়া হিসেবে চিন্তা করি, তখন সি আর ডি হচ্ছে বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে, আর এ আর বি হচ্ছে উৎপাদ হিসেবে কাজ করতেছে, তাই না? তাহলে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমানুপাতিক, এটা হবে না? কারণ এবার এরা দুইটা বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে, তাই না? তাহলে সি এর মোলার সক্রিয় ভর আর ডি এর মোলার সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক হবে। আর সক্রিয় ভরের উপর জানোস তো এখানে মোল সংখ্যাটা পাওয়ার হিসেবে থাকে, তাই না? ওকে, তাহলে এবার ওর ক্ষেত্রে এটা লিখতে পারি সমানুপাতিক চিহ্নটা উঠে দিই, কে ইনটু এটা। তাহলে প্রথমটাকে ১ নং সমীকরণ দিলে, দ্বিতীয়টাকে ২ নং সমীকরণ দিলে, ২/১ দিলে আর বি বাই এফ হয়, আর এফ হয়, তো সমান এটা আসে না? রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ডিভাইড বাই রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশনটাকে বলা হয় কেসি। এটাকে বলা হয় মোলার সাম্য ধ্রুবক। তার মানে আমাদের শুধু শিখা লাগবে কোনটা, সূত্রটা শিখা লাগবে যে কেসি সমান এটা, আমাদের এত ইয়া পড়া লাগবে না। সূত্রটা কোত্থেকে আসে এটা একটু পড়লে ফিল করতে পারা কেসি জিনিসটা কি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে তার মানে কেসি সূত্রে উৎপাদগুলো উপরে থাকে, বিক্রিয়কের ঘনমাত্রাগুলো নিচে থাকে। উৎপাদের ঘনমাত্রা উপরে থাকে, ঘনমাত্রা না বলে একেবারে যদি শর্টকাট কথা বলে, উৎপাদের সক্রিয় ভরগুলো উপরে থাকে আর বিক্রিয়কের সক্রিয় ভরগুলো নিচে থাকে, তাই না? সক্রিয় ভর, শুধু ঘনমাত্রা বলিনি। ওকে, তাহলে সাম্য ধ্রুবক হচ্ছে দুই প্রকার অ্যাকচুয়ালি। কেসির কথাটা তো জানলাম, তাই না? তো মোলার সাম্য ধ্রুবক, আরেকটা হচ্ছে কেপি আংশিক সাম্য ধ্রুবক, আংশিক চাপের সাম্য ধ্রুবক। হ্যাঁ, তো আরেকটা বিক্রিয়তার এটা। তো মোলার সাম্য ধ্রুবকের সূত্র দিয়ে এটা আমরা এখন জানছি কেজি সমান এটা। আংশিক চাপের সাম্য ধ্রুবক কেপি সমান কি হবে? কিছুই না, উৎপাদগুলার আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়কগুলোর আংশিক চাপ। কিন্তু আংশিক চাপগুলোর উপরে অবশ্যই তাদের মূল সংখ্যাগুলা পাওয়ার হিসেবে বসবে। ঠিক আছে, তো ব্যাপারটা অ্যাকচুয়ালি কেপির প্রমাণটা লাগেও না। ঠিক আছে, কেসিটা আমরা ঘনমাত্রা দিয়ে প্রমাণ করছি না? আমরা যদি এই বিক্রিয়াটা আংশিক চাপ দিয়ে প্রমাণ করতাম, তখন সেম সূত্র আসতো, মানে এই সূত্রটা আসতো আর কি। এটা সিমিলার না? জাস্ট এটা ঘনমাত্রা দিয়ে প্রকাশ করা হয়েছে, এটা আংশিক চাপ দিয়ে প্রকাশ করা হয়েছে, আর মূল সংখ্যাগুলো পাওয়ার আকারে বসছে। আংশিক চাপ কেমনে বের করতে হয়, যেমন
আংশিক চাপ কি? পি অফ এ, এটা হচ্ছে এ এর আংশিক চাপ, পি অফ বি এর আংশিক চাপ, পি অফ সি মানে সি এর আংশিক চাপ, পি অফ ডি মানে ডি এর আংশিক চাপ। ঠিক আছে? এখন কথা হচ্ছে আংশিক চাপ কি, এটা বোঝা লাগবে, তাই না? আংশিক চাপটা কি? ধর এটা একটা পাত্র, এটা একটা কি পাত্র, হ্যালো। তাহলে এখন কথা হচ্ছে আংশিক চাপ কি, তাই না? আংশিক চাপ কি? তো ধর একটা পাত্র আছে, একটা পাত্রের মধ্যে এ বি সি ডি চারটা গ্যাস আছে, ঠিক আছে? তো এ বি সি ডি মিলে একটা চাপ প্রয়োগ করবে না পাত্রের মধ্যে, গ্যাসগুলো একটা চাপ, চারদিকে একটা চাপ প্রয়োগ করবে না? এরা সবাই মিলে যে চাপটা প্রয়োগ করবে এটাকে বলা হচ্ছে টোটাল চাপ। হ্যাঁ, পি টোটাল, মোট চাপ, এটাকে বলে মোট চাপ। এখন ধর কোথায় কোথায় আমরা এই পাত্র থেকে ডি আর বি আর সি সরাই ফেলছি, হ্যাঁ, শুধু আছে এখন এ। তো শুধু এ থাকলে তখন এ শুধু যে চাপটা দিত এটাকে বলা হয় এ এর আংশিক চাপ। ঠিক সেম ভাবে যদি আমি বিটাকে রেখে বাকি তিনটাকে সরাই দিই, তখন বি টোটাল যে চাপটা প্রয়োগ করতো বি, শুধু বি, তখন সেটাকে বলা হয় বি এর আংশিক চাপ। তাহলে আংশিক চাপ জিনিসটা বুঝাতে পারছি। হুম। তো আংশিক চাপের একটা সূত্র আছে, যেমন আমি এ এর আংশিক চাপ দিয়ে সূত্র লেখা আছে আর কি। হ্যাঁ, তো ঠিক সেম ভাবে বি এর আংশিক চাপের সূত্র সেম হবে, সি এর আংশিক চাপের সূত্র সেম হবে, ডি এর আংশিক চাপের সূত্র সেম হবে। ঠিক আছে? তো আমরা এখানে এ দিয়ে সূত্রটা লেখা আছে। তো পি অফ এ মানে এ এর আংশিক চাপ সমান এর মোল ভগ্নাংশ এক্স অফ এ। এক্স অফ এ মানে কি? এর মোল ভগ্নাংশ ইনটু টোটাল চাপ। টোটাল চাপ মানে কি? এই চারটা গ্যাস মিলে যে চাপ দিচ্ছে। ঠিক আছে? তো এখন এখানে বুঝার ব্যাপার কি আছে? মোল ভগ্নাংশ কি? মোল ভগ্নাংশ কি? তাহলে মোল ভগ্নাংশ হচ্ছে যে এর মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। তাহলে এর মোল সংখ্যা ধরে নিলাম এন অফ এ ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা কি হবে? এ এর মোল সংখ্যা প্লাস বি এর মোল সংখ্যা প্লাস সি এর মোল সংখ্যা প্লাস ডি এর মোল সংখ্যা। ঠিক সেম ভাবে বি এর মোল ভগ্নাংশ কেমনে বের করবো? বি এর মোল সংখ্যা ডিভাইড বাই টোটাল মোল সংখ্যা। ঠিক সেম ভাবে সি এর মোল ভগ্নাংশ কেমনে বের করবো? সি এর মোল সংখ্যা ডিভাইড বাই টোটাল মোল সংখ্যা। তাহলে আমরা একটা বিক্রিয়া দেখি, এ আর বি মিলে আবার সি আর ডি উৎপন্ন করতেছে, সবগুলো গ্যাসীয়। এ আছে এ মোল করে, বি আছে বি মোল করে, সি আছে সি মোল করে, ডি আছে ডি মোল করে। ঠিক আছে? তাহলে মোলার সাম্যদ্রব্য কেসি সমান কি হবে? উৎপাদগুলোর মোল কি বলে এটাকে, মোলার সক্রিয় ভরের গুণফল, আর নিচে হবে বিক্রিয়কগুলোর মোলার সক্রিয় ভরের গুণফল, তাই না? আর আংশিক চাপ দিয়ে সাম্যদ্রব্য কেপি সমান কি হবে? আংশিক চাপ, উৎপাদগুলো আংশিক চাপের গুণফল, আর ডিভাইড বাই বিক্রিয়কগুলো আংশিক চাপের গুণফল, আর সবগুলো আংশিক চাপের উপর তাদের মোল সংখ্যাটা পাওয়ার আকারে থাকবে, তাই না? তাহলে পি অফ এ কেমনে বের করবো? পি এ এর আংশিক চাপ কেমনে বের করবো? বি এর আংশিক চাপ কেমনে বের করবো? সি এর আংশিক চাপ কেমনে বের করবো? ডি এর আংশিক চাপ কেমনে বের করবো? এক্স অফ এ ইন্টু পি টোটাল, এক্স অফ বি ইন্টু পি টোটাল, এক্স অফ সি ইন্টু পি টোটাল, এক্স অফ ডি ইন্টু পি টোটাল। কারণ আমরা সূত্র কি আছে? আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আমরা যদি এর আংশিক চাপ বের করতে চাই তাহলে এর মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আমরা যদি বি এর আংশিক আংশিক চাপ বের করতে চাই তাহলে বি এর মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আর মোল ভগ্নাংশ কেমনে বের করে? আমরা ধর এর মোল ভগ্নাংশ বের করবো, তাহলে এর মোল সংখ্যা ডিভাইড বাই টোটাল মোল সংখ্যা। ঠিক সেম ভাবে বাকিগুলো। তো আমরা পরিবেশ রসায়নে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ডাল্টনের আংশিক চাপের সূত্রটা পড়ছিলাম। ডাল্টনের আংশিক চাপ কি বলছিল? ডাল্টনের আংশিক চাপ বলছিল যে টোটাল চাপটা হবে যে ওখানে ওই পাত্রের মধ্যে যতগুলো গ্যাস আছে তাদের সবগুলো আংশিক চাপের যোগফলের সমান। ঠিক আছে? তো স্বাভাবিক, ঠিক না? আগে শুধু এ ছিল, ধর কথা কথা ধর এ বি সি ডির মধ্যে আমরা বি সি ডি বাদ করে দিছি, শুধু পাত্রের মধ্যে এ আছে, তো এই টোটাল যে চাপটা এটাতে এর আংশিক চাপ, তাই না? ঠিক সেম ভাবে শুধু ইন্ডিভিজুয়াল বি থাকলে বি যেটা চাপ দিত এটা বি এর আংশিক চাপ, সি থাকলে সি যেটা চাপ দিত সি এর আংশিক চাপ। এখন সবগুলো যদি একসাথে থাকে তাহলে সবগুলো আংশিক চাপের সমষ্টি তার টোটাল চাপের সমান হবে না? আশা করি পারছি। আর ঘনমাত্রার সূত্র তো আমরা সবাই জানি যে মোল সংখ্যাকে আমরা আয়তন দিয়ে ভাগ করলে ঘনমাত্রা পাই, S is equal to m by b, তাই না? ঠিক সেম ভাবে আমাদের এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কোষের মধ্যে মোল সংখ্যা দেওয়া থাকবে কিন্তু আমরা কেসির সূত্র কি বলে? ঘনমাত্রা বসবে, তাই না? তাহলে মোল সংখ্যাকে ঘনমাত্রায় কনভার্ট করতে হবে না? ঘনমাত্রা কেমনে করবো? মোল সংখ্যা যেটা দেওয়া আছে বা পাবো সাম্যাবস্থায় যে মোল সংখ্যাটা পাবো এটাকে আমরা আয়তন দিয়ে ভাগ করে দিব। আর আয়তন দেওয়া থাকবে, আমরা অঙ্ক করবো না, আমরা কেপিকেসি নিয়ে মিনিমাম 2 ক্লাস শুধু অঙ্কই করবো। কেপিকেসি নিয়ে যত যত অঙ্ক আসতে পারে সব সব করে দেবো। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে কি বলে, আচ্ছা এখানে মোল সংখ্যা আছে না? এই মোল সংখ্যাগুলা, এই যে মোল সংখ্যাগুলা,
এই মূল সংখ্যাগুলা কিন্তু জেনারেল বিক্রিয়ার মূল সংখ্যা, সাম্যাবস্থায় পৌঁছাবার পর মূল সংখ্যা না। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। জেনারেল যে বিক্রিয়াটা, একটা জেনারেল বিক্রিয়া লিখে যে মূল সংখ্যা দ্বারাই, এই মূল সংখ্যাগুলো পাওয়ার আকারে বসবে। আর ঘনমাত্রাটা কার বসবে জানো? ঘনমাত্রাটা বসবে সাম্যাবস্থায় পৌঁছাবার পর ঘনমাত্রাটা। এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমরা যখন ম্যাথ করব তখন বুঝবো অটোমেটিক। হ্যাঁ, তাহলে এটা কি রাসায়নিক সাম্যাবস্থা একটা বিক্রিয়া। কেসি সূত্র আমরা জানি, আংশিক চাপের সূত্র এখন আমরা জেনে গেছি, তাই না? আচ্ছা, এটা মনে হয় রিভিউ দিছে, ফুল ক্লাসের রিভিউ, আগের ক্লাসটা রিভিউ এখানে আবার দিছে। হ্যাঁ, নিশ্চয়ই এটা পরের ক্লাস শুরু হয়েছে, তাই না? তো এগুলো তো পড়ে আসি, তাই না? সবগুলো পড়ে আসি। এ তারপর হচ্ছে যে মূল ভগ্নাংশ কেমনে বের করতে হয় সবকিছু পড়ে আসি। ওকে, তারপর হচ্ছে আচ্ছা, আমাদেরকে অনেক সময় কেপি কেসি বের করতে না বলে কিউপি কিউসি বের করতে বলে, তাই না? টেস্ট পেপার গুলো দেখলে দেখবে যে কিউপি কিউসি বের করতে বলছে। তো কিউপি কিউসি আর কেপি কেসির মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য হচ্ছে যে সূত্র সূত্র সব সেম। দেখ, কিউসি সূত্র সেম না, কেসি সূত্রটাই, কিউপি সূত্রটাই কেপি সূত্রটা না। শুধু কিউসি বলা থাকলে বা কিউপি বলা থাকলে বুঝবি যে এটা সাম্য অবস্থার কথা বলা নেই, এটা যে কোনো অবস্থার কথা বলা হচ্ছে। হ্যাঁ, আর কেসি কেপি এটা হচ্ছে সাম্য অবস্থার কথা বলা হয়েছে। তার মানে কেপি কেসি অঙ্কটা করার সময় বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছাবার পর ওদের ঘনমাত্রা কি হয়েছে সেটা বের করা লাগবে, তাই না? আর কিউপি কিউসি কিউসি বের করতে পারলে তাহলে আরো সহজ, আমাদের সাম্যাবস্থা লাগবে না। আমাদের প্রশ্নে যে ডাটা দেওয়া আছে ওইটা থেকে আমরা বের করে ফেলতে পারবো। মানে যে কোনো অবস্থায় কিউপি কিউসি বের করা যায়, কিন্তু কেপি কিউসি বের করতে গেলে শুধু আমাদের সাম্যাবস্থার ডাটাগুলো আনতে হবে। হ্যাঁ, কিসের কি ডাটা আনতে হবে, কি কোন ডাটার কথা বলতেছি, কোন তথ্যের কথা বলতেছি, সেগুলো আমরা ম্যাথ করলে বুঝবো। হ্যাঁ, আপাতত এটা ধরে রাখছে কেপি কেসির অঙ্ক করার জন্য আমাদের সাম্যাবস্থা ডাটা লাগবে। হ্যাঁ, আর পাওয়ারটা তো জেনারেল বিক্রিয়ার যে মূল সংখ্যা এটা পাওয়ার আকারে বসে যাবে। ঠিক আছে, কিন্তু কিউপি কিউসির ক্ষেত্রে কি হবে? কিউপি কিউসির ক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে কোনো একটা ডাটা দেওয়া থাকলেই হচ্ছে, যে কোনো পজিশনে ডাটা দেওয়া থাকলে হবে, আমরা কিউপি কিউসি বের করে বলতে পারবো, সূত্র সেমই। হুম, তো প্রশ্নে যদি প্রদত্ত বিক্রিয়ার যদি সবগুলো বিক্রিয়ক সবগুলো উৎপাদের শুরুর মূল সংখ্যা বা আদি মূল সংখ্যা, মানে শুরুতে ওরা কত ছিল, মূল সংখ্যা কত ছিল, ভ্যালু বলে দেওয়া থাকে, তবে এটা কিউপি কিউসি নির্ণয় করবো। বুঝতে পারছি? ধর, প্রশ্নে বলা আছে এ বি সি ডি, এ আর বি মিলে সি আর ডি উৎপন্ন করতেছে। আর এ শুরুতে কত ছিল, বি শুরুতে কত ছিল, সি শুরুতে কত ছিল, ডি শুরুতে কত ছিল, চারোটাই বলে দেওয়া আছে ডাটা। তখন আমরা বুঝবো যে কি এটা কিউপি কিউসি নির্ণয় করার কথা বলছে। ঠিক আছে, তখন আমরা কেপি সমান এই সূত্রটা লিখবো না, বা কেসি সমান সূত্রটা লিখবো না, আমরা লিখবো কি কিউসি সমান এই সূত্র, কিউপি সমান এই সূত্র। বাকি অঙ্কের সিস্টেম তো সেম না, শুধু নামটা চেঞ্জ করে দিতে হবে। আমরা কেপি ইউজ করতে পারবো না তখন, নামটা আমরা কেসি ইউজ করতে পারবো না তখন নাম হিসেবে। আমাদের ইউজ করতে হবে কি কিউসি কিউপি, যদি সবগুলা ডাটা দেওয়া থাকে। বুঝতে পারছি? তো কিউসি কিউপি দিয়ে আমাদের লাভটা কি, তাই না? প্রশ্ন হচ্ছে কিউপি কিউসি দিয়ে আমাদের লাভ কি? আর কিউপি কিউসি শুধু ইন্ডিভিজুয়াল নির্ণয় করতে বলবে না, নিশ্চয়ই কিউপি কিউসি যখন নির্ণয় করতে বলবে প্রশ্নের মধ্যে, তখন বুঝবে যে কোন একটা তুলনামূলক সম্পর্ক আছে। হ্যাঁ, ওই ঠিক যেমন গুণগত রসায়নে কেএসপি আর কেআইপি, কেআইপি যদি কেএসপি থেকে বড় হয় অধক্ষেপ করবে। হ্যাঁ, এরকম ব্যাপার স্যাপার ছিল না? ঠিক সেম ভাবে কিউসি কেসি থেকে বড় হলে কি হবে, কিউপি কেপি থেকে বড় হলে কি হবে, কতগুলো আছে, মানে কথা আছে। হুম, যদি কিউসি বাজি হয়ে গেল, যদি কিউসি কেসি থেকে বড় হয় কিংবা কিউপি কেপি থেকে বড় হয়, মানে দুইটা কিউ যদি দুইটা কে থেকে বড় হয়, দুইটা মানে এন আছে তো দুইটাই নির্ণয় করা লাগবে। যে কোনো একটা নির্ণয় করলে হচ্ছে, হয় কিউসি বা কেসি থেকে বড় হলে হচ্ছে, বা কিউপি কেপি থেকে বড় হলে হচ্ছে। মোট কথা কিউ বড় হলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী। ঠিক আছে, বিক্রিয়াটা কি হবে? আর যদি কে এর মানগুলো বড় হয় তখন বিক্রিয়াটা, যেমন কিউসি থেকে যদি কেসি বড় হয় তাহলে সম্মুখমুখী, কিউপি থেকে যদি কেপি বড় হয় তাহলে সম্মুখমুখী। আর যদি কিউসি কেসি সমান হয় কিংবা হচ্ছে যে কিউপি আর কেপি সমান হয় তাহলে বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে। তো আমাদেরকে বিক্রিয়াটা দিয়ে বলবে যে বিক্রিয়াটা কি পশ্চাৎমুখী নাকি সম্মুখমুখী ব্যাখ্যা করো। তো কিউ কিউসি আর কেসি মান বের করতে হবে। এখন তুই বলতে পারো দুইটা সূত্র তো সেম, তাহলে ম্যাথও সেম আসবে, আনসার সেম আসবে। এটা বলবি নাকি আমাকে? কেন বলবি না দেখি বলতো? কারণ কারণ এখন আমি কি বুঝাইলাম, কেসি হিসাব করতে হবে
কেস হিসাব করতে হবে সাম্যাবস্থার ডাটাগুলো নিয়ে। আর কিউসি হচ্ছে যে আর কিউপি হচ্ছে যে সাম্যাবস্থা ছাড়া যে কোনো ডাটা নিয়ে। এখন হচ্ছে যে এবার বলছি না ওই গ্যাসের সবগুলা গ্যাস করতেছিলাম, কারণ এখানে কয়েকটা কেস আছে। এই কেসগুলো বইতে বলা নেই, বইতে ঠিক করে বলা নেই, এগুলো হচ্ছে অ্যাডমিশনে আগে আসতো। হুম, অ্যাডমিশনে আসার সময় অ্যাডমিশন যেতে আগে আসতো, এখন এগুলা দেখা যাচ্ছে বোর্ডেও আসতেছে। হুম, তো কিন্তু এবার এগুলো নিয়ে কিন্তু ক্লিয়ার কথা বইতে বলা নেই। হুম, তবে অক্ষরপত্রতে মনে হয় বলা আছে, অক্ষরপত্রতে ইয়াতে কি বলে সবগুলা ধর গ্যাসীয়, বিক্রিয়কের সবগুলা গ্যাসীয়, উৎপাদের সবগুলা গ্যাসীয়। ঠিক আছে, তাহলে সূত্র এটাই, সূত্র আমরা যেটা শিখে আসছি এটাই। হ্যাঁ, এখন কেস টু, ধর বিক্রিয়ক উৎপাদের মধ্যে গ্যাস, তরল, কঠিন তিনটায় ভূত অবস্থা আছে। ধর এর বিক্রিয়ক এটা হচ্ছে গ্যাসীয়, আর বিক্রিয়ক এটা হচ্ছে লিকুইড মানে তরল। আবার উৎপাদ এটা গ্যাসীয়, এটা হচ্ছে আবার উৎপাদ হচ্ছে কি কঠিন, মানে তিনটা ভৌত অবস্থা বিরাজমান না এই বিক্রিয়াটাতে। তাহলে তিনটা ভৌত অবস্থা যদি বিরাজমান থাকে, তখন আমরা শুধু গ্যাসীয় যারা আছে তাদেরকে নিয়ে সূত্র হবে। ঠিক আছে, দেখছো শুধু সি, আমরা কি জানি কেসি আমরা কি জানি উৎপাদগুলো উপরে থাকে না, উৎপাদের সক্রিয় ভর উপরে থাকে, নিচে হচ্ছে বিক্রিয়কের সক্রিয় ভর নিচে থাকে, তাই না? তাহলে এখানে উৎপাদ হিসেবে গ্যাসীয় মধ্যে আছে শুধু সি না, তাহলে সি টাই বসবে, সি টু দি পাওয়ার সি। আর এখানে বিক্রিয়কের মধ্যে গ্যাসীয় হিসেবে আছে শুধু এ, তাহলে এটাই বসবে। তাহলে নোট কি, যদি গ্যাসের সাথে তরল এবং কঠিন পদার্থ থাকে তবে তরল ও কঠিন পদার্থকে কাউন্ট করবো না। তুই এবার ফ্লো চার্টটা ফ্লো চার্টটা এবার নিজেই বুঝ, কেসটিতে কি হচ্ছে। এবার ধর কোনো গ্যাস নেই, শুধু তরল আর কঠিন আছে। এবার হচ্ছে শুধু তরলকে কাউন্ট করবো, গ্যাসকে কঠিনকে কাউন্ট করবো না। জিনিসটা বুঝতে পারছি? ফ্লো চার্টটা বুঝছস? মানে প্রাধান্য পাবে কে, যদি গ্যাস থাকে তাহলে শুধু গ্যাসই প্রাধান্য পাবে। এরপর যদি গ্যাস না থাকে তাহলে সেকেন্ড লিডার কে, এসব অঙ্কে তরল, তাহলে তরল প্রাধান্য পাবে, শুধু তরলকে নিয়ে সূত্র হবে। বুঝতে পারছি? যেমন দেখ এখানে সলিড সি না, শুধু সি হচ্ছে সলিড। দেখ তো সূত্রের কোথাও সি বসছে কিনা, সি বসে নেই, বাকি সব সেম, সূত্র সেম, কিন্তু সি কে নিয়ে কোনো সি হচ্ছে সূত্র বসবে না। বুঝতে পারছি? আর তার মানে কি তরল কঠিন থাকলে কঠিনকে কাউন্ট করবে না। আরেকটা কেস হতে পারে সবই কঠিন, ঠিক না? সবই কঠিন, তার মানে এবার সবই যদি কঠিন হয় তাহলে কঠিন তো এখন থার্ড লিডার, তাই না? থার্ড লিডার, তো ওর উপর তো কোনো সুপিরিয়র বস নাই, আছে তরল বা গ্যাস কেউ আছে, তাহলে ওই এখন বস। তাহলে সবগুলো কঠিন থাকলে এবার সবগুলো কঠিন আগের মতন সূত্রটা বসবে, যখন ঠিক যেমনটা সবগুলো গ্যাস গ্যাস থাকলে বসতো। তার মানে আরেকটা কেস মিসিং যেতে পারে, সেটা হচ্ছে সবগুলো তরল থাকলে কি হবে, সবগুলো তরল বসবে। কেস ফাইভ, এই যে সবগুলো অ্যাকুয়াস থাকলে কি হবে, এই সেম কথা বুঝছি না, মিস যায় নাই। তাহলে আচ্ছা সরি, লিকুইড আর অ্যাকুয়াসটা সেম সেম না। লিকুইড হচ্ছে তরল পদার্থ, অ্যাকুয়াস হচ্ছে জলীয় দ্রবণ। অ্যাকুয়াস হচ্ছে জলীয় দ্রবণ। যদি একটা কমপক্ষে একটা অ্যাকুয়াস থাকে, কমপক্ষে একটা অ্যাকুয়াস থাকে, একটা অ্যাকুয়াস থাকলেই হবে, কেসিও নির্ণয় হবে না, কেপিও নির্ণয় করা যাবে না। তার মানে কোয়েশ্চেনে যদি যৌগগুলো ভৌত অবস্থা উল্লেখ না থাকে, তবে আর যদি কোয়েশ্চেনে কিছু বলে না দেওয়া থাকে, আমরা সবগুলো বাই ডিফল্ট গ্যাসীয় ধরে নিব। ঠিক আছে? আর যদি কোষের মধ্যে একটাও একোষ থাকে উৎপাদ বা বিক্রিয়কের মধ্যে, আর তোকে যদি বলে কেপি কেসি নির্ণয় করো, তুমি প্রথম লাইনে লিখে দিবা কি, অঙ্ক শেষ। ওইটা হবে না। বুঝতে পারছি আশা করি। এটা একটু ট্রিকি প্রশ্ন কোথায় আসে, বইটা আসে, সবগুলোর মান দেওয়া থাকবে। হ্যাঁ, যে কোনো একটা একোষ দিতে হবে। এখন বোকা চন্দ্ররা কি করবে, মান যেহেতু দিছে, ওদের তো লোভ 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 ঢুকে যাবে, ম্যাথ করার লোভ ঢুকবে। ওরা ওদের বাজি মান টান দিয়ে দিছে, এর ইজি অঙ্ক, হ্যাঁ রে ক্যালকুলেটর মারো হয়ে যাবে। হ্যাঁ, উৎপাদের সক্রিয় ভরগুলোর গুণফল মারো, নিচে বিক্রিয়ক সক্রিয় ভরগুলোর গুণফল মারো, এবার ভাগ দাও, শেষ, ইকুয়াল মারো, আনসার। হ্যাঁ, তারপর বাসায় এসে টিচারকে বলবে আরে প্রশ্ন খুব ইজি হয়েছে। ঠিক আছে, কিন্তু আসলে কি বিক্রিয়াই হবে না। তারপর তাহলে কি বিক্রিয়া হবে না বলতে, বিক্রিয়া তো অবশ্যই হবে, মানে কেপি গ্যাসে নির্ণয় করা যাবে না। এই কথাটা কেন বলেছি বলতো, আমি আবার কথা ভুল বললে আবার ঠিক করে দিতে হচ্ছে ইদানিং। মানে ইদানিং তুই ফেসবুকে আসস কিনা জানি না, ইদানিং
অরিন্দম ঘোষ নামে একটা টিচার আসছে। হ্যাঁ হ্যাঁ, এ তো হচ্ছে সব টিচারে ভুল ধরতেছে। এ তো দেখলাম কিছুদিন অপূর্ব ভাইয়ের ভুল ধরতেছে, এরপর মানে যত ফেমাস টিচার আছে সবগুলার ভুল ধরতেছে অভিদাদার উপর। এখন আমার কথা হচ্ছে কি জানো, আমার কথা হচ্ছে আমি তোকে যখন পড়াই, হ্যাঁ, আমি তোকে তখন অনেক কিছু বলে দিই যে বইতে এটা অ্যাকচুয়ালি ফুল ডিটেলস এ আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে গত ক্লাসে যেমন প্রভাব পড়াইছিলাম না, প্রভাব কিভাবে কাজ করে এটা পড়াইছি না, কিন্তু আমি কি বলছিলাম, প্রভাব কিভাবে কাজ করে এটা তোদের বইতে শুধু এভাবে লেখা আছে, কিন্তু আসলে অনেক ডিটেলস আছে, বলছি না? তিনটা মডেল আছে না, প্রভাবকের তিনটা মডেল আছে বলছি না বাসিরিতে উঠে। এখন এখন তোদের বইতে যতটুকু পড়া আছে পড়ানো আছে আমি ওটুকুই পড়াইছি। হ্যাঁ, ওভাবে কিন্তু ফুল কনসেপ্ট ক্লিয়ার হয় না, হয়, কিন্তু তোরাও খাচ্ছস বোকার মতন, কারণ তোদের তো জানার দরকার নাই, তোদের লেভেলে যতটুক পড়া দরকার ওটুক, ঠিক না? এখন আমি যদি তোদেরকে প্রভাবকের তিনটা মডেল পড়ানো শুরু করি, তোর জীবনের সিলেবাস শেষ হবে? আমি যদি এরকম প্রতিটা টপিক, আমি তো একটা টপিক নিয়ে এক্সাম্পল দিলাম, ঠিক না? আমি যদি প্রতিটা টপিক নিয়ে এরকম ডিটেলসে পড়ানো স্টার্ট করি, মানে ইন্টার না ভার্সিটি লেভেলে স্টার্ট করি, তাহলে তোর তো জীবনে এইচএসসি সিলেবাস শেষ হবে না। তার মধ্যে তো পড়ালেখা এনজয় করতে পারবি না, সবকিছু মাথার উপর দিয়ে যাবে, যাবে না? তো ওই অরিন্দম বোকাচন্দ্রের ক্লাসগুলা দেখিস। আমি দেখতে চাইছিলাম যে তেমন কি ক্লাস করায় যে বড় বড় টিচারে ভুল ধরতেছে। তা আমি ইতের কয়েকটা ক্লাস করলাম। ইতে ক্লাস করার পর আমি বুঝছি আমারই মাথার উপর দিয়ে যাচ্ছে তুই কি বলতেছিস এগুলো, ঠিক আছে? তা আমার কথা হচ্ছে তোর ক্লাসে কেউ করবে না, করবে? তো এখানে যে অপূর্ব ভাই যারা পড়াচ্ছে, ফিজিক্স পড়াচ্ছে, অভিদাদা যা ম্যাথ করাচ্ছে, তোদের লেভেল যতটুকু ওটুকুর উপর ভিত্তি করে পড়াই দিচ্ছে, ঠিক আছে? এরাও জানে যে ভুল কোথায়, এখানে নিশ্চয়ই ভুল আছে, একবার ফুল কনসেপ্ট ক্লিয়ার হবে না এগুলাতে, কিন্তু লেভেল যতটুক, তুই যদি ক্লাস এইটে থাকাকালীন ইন্টারে পড়াগুলো পড়াইতো তুই বুঝতি? তো ওই পাইনচোদ হচ্ছে এই কাজ করতেছে আর কি। কি দেখতেছি মহাকর্ষের সূত্র একটা কি কত কিছু বানাই ফেলতেছে। আমাদের তো আজই আমাদের এই ফিজিক্স দরকার নেই, আমার এই ফিজিক্স দরকার নেই, তুই থাক তোর ফিজিক্স নিয়ে। তারপর আবার অপমানও করতেছে টিচারদেরকে। হুম, কি বলে বেসিক ঠিক নাই, এই ঠিক নাই, এই আমার কথা হচ্ছে তাহলে তুই কেন রাজশাহী ভার্সিটিতে বসছস? তুই তো বুয়েটে পড়ার কথা। না ইতরে প্রতিদিন কমেন্টে ফলাবেন তুই দিচ্ছে। হ্যাঁ, ইতরে ইতরে বলতেছে পোলাবেন যে তোর ফিজিক্স আমাদের লাগবে না, তুই থাম এবার, তুই থাম। পোলাবেন এবার বলছে তোর ফিজিক্স লাগবে না, তুই থাম, কিন্তু ইতে থামে না, ইতের মতন করে আছে। তারপর ইতে একটা ক্লাস নিল, হুম, ওখানে দেখি যে সবাই হাহাতি পড়া গেছে, 2.1 কে শুধু হাহায়, 2.1 কে রিয়েক্ট উঠছে, 2.1 কে রিয়েক্ট উঠছে, 2.1 কে হাহা, কারণ এটার ফিজিক্স তো কেউ বুঝতে যাচ্ছে না, জোর করে বুঝে লাভ কি? এই আর কি, সেই জন্য আমি আমি যখন আবার একটু ভুল কথা বলে ফেলেছি আবার এটা শুদ্ধ করতে হচ্ছে, কারণ বেসিক বেসিক কথা তো ভুল বলা যাবে না। তারপর দেখ, সতর্কতা, সতর্কতা কি, হ্যাঁ, পোলাপাইন এখানে আরেকটা বোকাচন্দ্র আছে, হুম, কেপিকেসি সূত্র শিখছে, ওই এতক্ষণ যা পড়াইছে একটু শিখার পর ওরে ম্যাথ করা শুরু, দুমায়, তারপর দেখে যে টেস্ট পেপারের সাথে উত্তর মিলে না, কেন মিলতেছে না এবার বলি। N2, এটা কি হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি, এই বিক্রিয়া তো মুখস্থ থাকার কথা, ঠিক আছে? তাই বলে এই বিক্রিয়া না, আমি এই বিক্রিয়াটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি যে কি সতর্কতা অবলম্বন করতে হবে। হুম, তো ব্যাপারটা হচ্ছে দেখ, এই বিক্রিয়াটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি না, 1/3 গুণ করে দিলে এখানে 3টা চলে গেছে, এটা 2/3। আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি না যে উল্টা দিক থেকে এটা থেকে এটা উৎপন্ন হচ্ছে, এভাবে লিখতে পারি না? কোনো সন্দেহ আছে নাকি? লিখতে পারি, কিন্তু তিনোটার ক্ষেত্রে কেপিকেসির মান ভিন্ন ভিন্ন আসবে, সমান হবে না। তো অনেক বোকাচন্দ্র আছে কি করে, বিক্রিয়াটা এভাবে দেওয়া আছে তো, আচ্ছা ধর বিক্রিয়াটা এভাবে দেওয়া আছে, এভাবে, হ্যাঁ, তো বোকাচন্দ্র গুলো কি করে বলছে বিক্রিয়াটা দেখতে আমার সুন্দর লাগতেছে,
3 গুলো উঠাই দিই, আমি 3 গুণ করে দিই, 3 গুণ করে দিয়ে বিক্রিয়াটাকে এই ফরম্যাটে নিয়ে আসি। এই ফরম্যাটে নিয়ে আসলে আমাদের কি বিক্রিয়াটা দেখতে সুন্দর লাগতেছে। এবার এভাবে এই ফরম্যাটে এনে এবার কেপিকেসি নির্ণয় করছে। কিন্তু প্রশ্ন তো সব ভুল, আনসার আসবে ভুল, শিওর ভুল আসবে। তো কোয়েশ্চেনে যেভাবে বিক্রিয়া দেওয়া থাকবে সেই অনুসারে কেপিকেসি নির্ণয় করি, নিজেরা কোনো চেঞ্জ করবো না, কোনো পণ্ডিতামি করার দরকার নেই। বুঝতে পারছি? প্রশ্ন যেভাবে দেওয়া থাকবে এভাবে। উপরোক্ত 3টে বিক্রিয়া কেপিকেসির মান কখনোই সমান হবে না। এখন কখনো সমান হবে না কেন? আমি শিওর এবার হিমেল ভাই এটাও ব্যাখ্যা দিছে। কেন ব্যাখ্যা? এই যে দিছে। বলছে তাই আমার এগুলা পড়ার সময় নেই, আমি তোর তাড়াতাড়ি বুঝিয়ে দিবা আজ। হ্যাঁ, কেন সমান হবে না? তো কমন সেন্সের ব্যাপার। আমরা কি সূত্র কি জানি? উৎপাদের সক্রিয় ভরগুলোর গুণফলের সমান গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের সক্রিয় ভরগুলোর গুণফল, ঠিক না? কিন্তু এখন তো চেঞ্জ হয়ে যাচ্ছে, যে পাওয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এখন একটু আগে n2 এর ঘনমাত্রার উপর পাওয়ার বস্তু 1, ঠিক না? কারণ ওর মূল সংখ্যা 1, আর s2 এর উপর পাওয়ার বস্তু কত? 3। এখন ঠিক সেম সাম্যাবস্থা ঘনমাত্রার উপর পাওয়ার বসবে কত? এটার 1/3, এটার বসবে 1, তাহলে মানটা কি সেম আসবে? আর তারপর ঠিক সেম ভাবে এটা না, এবার তো এই বিক্রিয়কের উৎপাদই চেঞ্জ হয়ে গেছে। এই বিক্রিয়াতে উৎপাদ ছিল এটা, আর এখন এই বিক্রিয়াতে উৎপাদ হয়ে গেছে এটা, তাই না? সরি, বিক্রিয়ক হয়ে গেছে এটা। 2 অ্যামোনিয়াটা বিক্রিয়ক হয়ে গেছে, আর এই বিক্রিয়কটাতে এই বিক্রিয়াটাতে 2 অ্যামোনিয়া ছিল উৎপাদ, এটা তো হয়ে গেছে বিক্রিয়ক। তাহলে চেঞ্জ হয়ে গেছে না জিনিসটা? তাহলে সূত্র অনুপাতের ডিফারেন্স চলে আসবে না? সূত্র চেঞ্জ আসবে না? তাহলে তো এটা কমন সেন্সের ব্যাপার। তার মানে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটাই। এখন দেখ, তবে এখান থেকে একটা সম্পর্ক নির্ধারণ করা যায়, এটা পড়া লাগবে। এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, তাই না? নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপন্ন করতেছে, আবার অ্যামোনিয়া মিলে আবার নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন করতেছে না? এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া তো এটাই হয়, তাই না? ওকে, তাহলে আমরা কি বলছি? এই বিক্রিয়ার জন্য আর এই বিক্রিয়ার জন্য কেপিকেসি সেম আসবে না, তাই না? সেম আসার কথাও না। কেন আসবে না এটা বলছিও। কিন্তু এই বিক্রিয়ার কেসি আর এই বিক্রিয়ার কেসির সাথে একটা সম্পর্ক থাকবে। এই বিক্রিয়া কেপি আর এই বিক্রিয়া কেপির সাথে একটা সম্পর্ক থাকবে। পশ্চাৎমুখী বিক্রিয়ার কেসি কেপি উপরে স্টার দিছি, আর সম্মুখী বিক্রিয়ার উপর কেপি কেসির উপর কোনো স্টার নেই, ঠিক আছে? পশ্চাৎমুখী বিক্রিয়ার কেসিটা হবে 1 বাই সম্মুখী বিক্রিয়ার কেসি, আর পশ্চাৎমুখী বিক্রিয়ার কেপিটা হবে 1 ডিভাইড বাই সম্মুখী বিক্রিয়ার কেপি। তার মানে একটা সম্পর্ক পাইছস? তার মানে কি, উভমুখী বিক্রিয়া তো দুইটাই ঘটে, এটা থেকে এই দুইটা মিলে এটা উৎপন্ন হচ্ছে, আবার এটা ভেঙে গিয়ে আবার এটা এই দুইটা উৎপন্ন করছে, দুইটা তো একসাথে ঘটে, তাই না? তো পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য আমরা যদি কেপিকেসি নির্ণয় করি আর সম্মুখী বিক্রিয়ার জন্য কেপিকেসি নির্ণয় করি, তখন একটা সম্পর্ক পাবো। এই সম্পর্কটা মুখস্থ। আবার আরেকটা এটার সাথেও একটা সম্পর্ক আছে, যে দেখ, এটা একটা বিক্রিয়া, সমমুখী বিক্রিয়াটা আবার 1/3 গুণ করছি না, 1/3 গুণ করে সেম বিক্রিয়াটাকে একটু চেঞ্জ করে ফেলছি না 1/3 গুণ করে। তো এই দুইটার মধ্যে একটা সম্পর্ক পাবো। সম্পর্কটা হচ্ছে, ধরে নিলাম এই বিক্রিয়ার জন্য যে কেসি পাইছি, কেপি পাইছি, এটা হচ্ছে কেসি কেপি, হ্যাঁ? আর এই বিক্রিয়াটার জন্য যে কেসি পাইছি এটা কেসি নিউ, আর এই বিক্রিয়াটার জন্য মানে এই বিক্রিয়াটার জন্য যে কেপি পাইছি এটা কেপি নিউ। তো দুইটার মধ্যে একটা সম্পর্ক পাবো। সেটা হচ্ছে কেন, কেসি নিউটা সবসময় কেসির 1/3 টু দি পাওয়ার 1/3, কেপিটাও দেয় কেপি টু দি পাওয়ার 1/3। তার মানে কি 1/3 গুণ করছিলাম না, নরমাল বিক্রিয়ার সাথে 1/3 গুণ করছি না, তার মানে n গুণ করলে টু দি পাওয়ার n, এটাই। n গুণ করার আগে যা ছিল কেপি কেসি, n গুণ করার পরে ওই বিক্রিয়াটাতে n গুণ করার পরে কেপি কেসির উপর পাওয়ার হিসেবে nটা বসবে। সম্পর্কটা বুঝাতে পারছি কিনা? এই যে, ঠিক আছে? কারণ 1/3টা তো জাস্ট 1/3 হিসেবে দিছি। এখন একটা জেনারেল সমীকরণ দাঁড় করাইতে হবে না, জেনারেল একটা সূত্র দাঁড় করাইতে হবে না? তো আমরা ধরলাম 1/3 গুণ না করে n দ্বারা গুণ করছি। n দ্বারা গুণ করলে আগে যেটা কেসি ছিল এটার উপর n বসবে, টু দি পাওয়ার n বসবে, আগে যেটা কেপি ছিল এটার উপর টু দি পাওয়ার n বসবে। বুঝাতে পারছি কিনা? তারপর হচ্ছে কেসির একক, কেপির একক। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পড়া। কেসির একক হচ্ছে মোল, লিটার ইনভার্স 1 ডেল n, আর কেপির একক হচ্ছে অ্যাটমোস্ফিয়ার টু দি পাওয়ার ডেল n। ডেল nটা কি? উৎপাদের মোল সংখ্যা ডিভাইড বাই বিক্রিয়কের মোল সংখ্যা। কিন্তু খেয়াল রাখতে হবে, অনলি গ্যাসীয়। তো উৎপাদগুলোর মধ্যে যে গ্যাসীয় আছে ওদের মোল সংখ্যার সমষ্টি বিয়োগ বিক্রিয়কগুলোর মধ্যে যে গ্যাসীয় আছে ওদের মোল সংখ্যার সমষ্টি। এক্সাম্পল লাগবে ডেল n, এই যে এটা একটা বিক্রিয়া,
যে এ আর বি মিলে সি আর ডি উৎপন্ন করতেছে। তো এখানে ডেল এন এর মানটা কত হবে? ডেল এন এর মানটা হবে উৎপাদের মধ্যে গ্যাসীয় আছে শুধু ও না, সি না, তাহলে 4, সি এর মূল সংখ্যা মানে 4 মাইনাস, আর বিক্রিয়কের মধ্যে শুধু গ্যাসীয় আছে 2, তাহলে 4 মাইনাস 2 তাহলে 2। বুঝতে পারছি কিনা? শিওর? ওকে, তাহলে কেপি কেসির একক বের করতে পারবো। মোল, চোখ বন্ধ করে মোল লিটার ইনভার্স 1 বসা দিব টু দি পাওয়ার ডেল এন। হ্যাঁ, এখন কথা হচ্ছে কেপি আর কেসির মধ্যে একটা সম্পর্ক আছে, কেপি সমান হচ্ছে কেসি আর টি হোল ডেল এন। হ্যাঁ, তো ডেল এন এর পরিচয় তো এখনই দিলাম, টি এর পরিচয় টেম্পারেচার কেলভিনে, কেপি কেসি পরিচয় জানোই। আর আর এর পরিচয় হচ্ছে আরো দুইটা মান লেখা যায়, একটা হচ্ছে 8.31 আর একটা হচ্ছে 0.0821। এখানে অবশ্যই 0.0821টা বসাবি এই সূত্রে। এই সূত্রে আর এর মান সবসময় কত কিসে বসাবি? 0.0821। কেন বসাবি? একদম কমন সেন্সের ব্যাপার। কেপির মানটা কি অ্যাটমসফিয়ারে নিছি আমরা? আমরা কি ইয়াতে নিছি এটা, মানে প্যাসকেলে নিছি? আমরা কি এসআই এককে নিছি? এসআই একক না প্যাসকেল? চাপের এসআই একক প্যাসকেল না? আমরা কেপির এককটা অ্যাটমসফিয়ারে নিছি। তাহলে আর এর যে অ্যাটমসফিয়ার এককটা আছে ওই একক ওই মানটা বসাইতে হবে, লিটার অ্যাটমসফিয়ার মোল পার 1 কেলভিন মাইনাস 1। তো লিটার অ্যাটমসফিয়ারে আর এককটা কোনটা? 0.081। বুঝতে পারছি? মোট কথা মুখস্থ, ডিএমকে মেথডে মুখস্থ কর। কেপি সমান কেসি আর টি হোল ডেল এন, এই সূত্রে আর এর মানটা আমরা 0.081 বসাবো। এবার হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা আবার কি? আচ্ছা, কেসি এর মান কি 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 হতে পারে না? এই গ্রাফটা পরিচিত না? সময়ের সাথে সাথে বাড়তে বাড়তে বিক্রিয়কের ঘনমাত্রাটা কমতে থাকে আর উৎপাদের ঘনমাত্রাটা বাড়তে থাকে। একটা পর্যায়ে আসবে ঘনমাত্রা আর দুইটার কোনো চেঞ্জ হবে না, এটাকে বলতেছি সাম্যাবস্থা। এটা আমি অলরেডি ক্লাসের শুরুতে বুঝে আসছি আজকে। তো সাম্যাবস্থা কি, একটা কথা চিন্তা করতো, শুরুর দিকে ঘনমাত্রা কি বিক্রিয়কের কখনো শূন্য ছিল? কারণ ঘনমাত্রা তো নিশ্চয়ই 100% ছিল, তাই না? বিক্রিয়কের ঘনমাত্রা। আর উৎপাদ ছিল 0% শুরুর দিকে, তাই না? সাম্যাবস্থায় পৌঁছাবার পর বিক্রিয়ক কি শূন্যে পৌঁছাইছে? বিক্রিয়ক কি শূন্যে পৌঁছাইছে? কিংবা উৎপাদ তো আগে শূন্য ছিল, সাম্যাবস্থায় পৌঁছাবার পর তো শূন্য পৌঁছাবার কোনো চান্সই নেই। কেন? কারণ আগে শূন্য ছিল, তার মানে কি বিক্রিয়া করতে করতে তো উৎপাদ বাড়তে থাকবে না? তাহলে উৎপাদ তো শূন্য হওয়ার কোনো চান্সই নেই সাম্যাবস্থায়। আর বিক্রিয়কের কোনো চান্স নাই। আর কেপি কেসি নির্ণয় করা হয় কখন? সাম্যাবস্থায় না? কেপি কেসি নির্ণয় করা হয় কখন? সাম্যাবস্থায় না? তো কেসি সমান আমরা এটা জানি না, উৎপাদগুলোর সক্রিয় ভরের গুণফল আর ডিভাইড বাই বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের গুণফল, মোলার সক্রিয় ভরের গুণফল। তাহলে ঘনমাত্রা যদি সাম্যাবস্থায় পৌঁছানোর পর বিক্রিয়কেরও শূন্য হওয়ার কোনো চান্স না থাকে, উৎপাদেরও শূন্য হওয়ার কোনো চান্স না থাকে, কেসির মান কি কখনো শূন্য হইতে পারবে? তাহলে প্রথম কথা, কেসি কখনো শূন্য হইতে পারে না। জিনিসটা বুঝাতে পারছি কিনা? সেকেন্ড কথা হচ্ছে যে দেখতো উৎপাদ বা বিক্রিয়কের মধ্যে কোনোটা শূন্য হইতে পারে? কোনোটা শূন্য হইতে পারে না। তো ধরে নিলাম উৎপাদটা শূন্য, ধরে নিলাম, তাহলে বিক্রিয়কটা শূন্য না। তাহলে উপরে যদি কোনো একটা শূন্য থাকে, নিচে যদি যে সংখ্যাটা থাকে ওইটা দিয়ে যদি শূন্যকে ভাগ দিই, ওভারঅল আনসার শূন্য চলে আসে না? তার মানে আমরা কি বলছি? কেসি কখনো শূন্য হইতে পারে না। ক্লিয়ার? তার মানে উৎপাদ কখনো শূন্য হইতে পারবে না। ঠিক সেম ভাবে আমি যদি এবার বিক্রিয়কের জায়গায় শূন্য বসাই, আমরা একটু আগে কি বলছি? যে বিক্রিয়ক কখনো শূন্য হইতে পারে না, তাই না? কারণ গ্রাফটা দেখলে বুঝতে পারতেছি সাম্যাবস্থায় পৌঁছালে বিক্রিয়ক শূন্য হয় না। আমরা যদি বিক্রিয়কে শূন্য বসাই দিই, তাহলে উপরে একটা মান থাকবে না? উপরে মান দিয়ে যদি নিচের মানের শূন্যকে ভাগ দিই, তাহলে এটা ইনফিনিটি আসবে না? ইনফিনিট কেন আসে তো জানোস? উপরে শূন্য, নিচে একটা মান আছে ধর এক্স, তো এটার মান তো ইনফিনিটি আসবে। সরি, এটার মান শূন্য আসবে। এক্স বাই 0 হলে তখন কি আসবে? ইনফিনিটি না? তাহলে তার মানে এখন তো আমরা জানি যে বিক্রিয়ক শূন্য হইতে পারে না, তার মানে এই কেসও বাদ, এই কেসও বাদ না? তার মানে কেসি কখনো ইনফিনিটি হইতে পারে না। শেষ। তার মানে কেসি কখনো শূন্য হইতে পারে না, কেসির মান কখনো ইনফিনিটি হইতে পারে না। তার মানে কেসি যখন শূন্য হইতে পারে না আবার ইনফিনিটি হইতে পারে না, তার মানে কেসি অবশ্যই শূন্য থেকে বড় কোনো একটা মান হবে, আবার ইনফিনিটি থেকে ছোট একটা মান হবে, তাই না? এবার হচ্ছে ইন্টারভাল। ইন্টারভাল হচ্ছে ম্যাথের পড়া, ঠিক আছে? এটা জাস্ট এমসিকিউর জন্য। এই স্লাইডটা হচ্ছে শুধু এমসিকিউর জন্য। আমার মনে আছে কেন এই স্লাইডটা কার জন্য? এমসিকিউর জন্য।
এগুলো পড়াবার আগে কিন্তু আমি প্রিপারেশন নিই নাই, আমি জাস্ট পিডিএফ গুলা স্ক্রিনশট মারি মারি এখানে বসাইছি, এবার পড়ানো শুরু করছে। হ্যাঁ, কারণ কথা হচ্ছে যে এখানে আর চিটাং আসলে আমার পড়ার সুযোগই থাকে না, আমি এদিক সেদিক তিরিং বিরিং করে খালি। হুম, তো এখন কোথাও ঘুরতে যাই না বলতে এখন তো সব বন্ধ, কিন্তু বাইরে যাচ্ছি বলতে ভাইদের সাথে দেখা দেখা করতেছি এগুলো আর কি। মুভি দেখতে যাব, তাণ্ডব দেখতে যাব। আচ্ছা, এটা চিন্তা করতেছি, বাংলাদেশি মুভি তো, বাংলাদেশি মুভির জন্য আমি সিনেপ্লেক্স যাইতে ইচ্ছা করে না, কারণ যেটা আমার বাসার সামনে আছে দেখে বলতে পারতেছি। আরে সুগন্ধা খারাপ না তো, শুধু কোয়ালিটি একটু মাঝে মাঝে ডিস্টার্ব দেয় আর কি, কারেন্ট চলে যায়, আর মানুষজন একটু লো কোয়ালিটির আসে আর কি, তো ওদেরকে পাত্তা না দিলে হচ্ছে। আর আমি দেখছি যে শাকিব খানের মুভি দেখতে যাচ্ছি, এটা সিনেপ্লেক্সে যাই আর সুগন্ধা যাই, ওই চাপড়ি পোলাবেন আসবে, তো ওইটা পুরাই সিনেপ্লেক্সে যাই লস। আচ্ছা, তো ইন্টারভাল এখন কথা হচ্ছে, এটা আমি দেখার সাথে সাথে বুঝছি এটা কি এমসিকিউর জন্য, কারণ আমি পড়ছিলাম এগুলা। হ্যাঁ, ইন্টারভাল এটা ম্যাথের পরে কেন পড়াচ্ছি, জাস্ট একটা এমসিকিউর জন্য, এগুলো এত বোঝা লাগবে না। হ্যাঁ, ধর এক্স একটা মান যেটা 2 থেকে বড় আবার 3 থেকে ছোট, এটাকে আবার এভাবে প্রকাশ করা যায় না, 2 এর ইকুয়াল হইতে পারে, আবার 2 থেকে বড় 3 থেকে ছোট, আবার 2 থেকে বড় 3 থেকে ছোট, আবার 3 এর ইকুয়াল হইতে পারে, এভাবে প্রকাশ করা যায়। ঠিক আছে, আবার 2 থেকে বড় বা ইকুয়াল হইতে পারে, আবার 3 থেকে ছোট বা ইকুয়াল হইতে পারে। ঠিক আছে, তো যখন ইকুয়াল সাইনটা নেয় তখন এটাকে এভাবে প্রকাশ করা যায়, নিম্ন সীমাকে 2, উচ্চ সীমাকে 3, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, বুঝতে পারছি। আর যেখানে ইকুয়াল নাই, ঠিক আছে, হ্যালো, তো দেখ, 2 হচ্ছে নিম্ন সীমা, 3 হচ্ছে উচ্চ সীমা, তাই না? তো এটাকে এভাবে প্রকাশ করা যায় 2,3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, তো এখানেও 2 নিম্ন সীমা, 3 উচ্চ সীমা না? তাহলে এটাকে 2,3 ব্র্যাকেট ক্লোজ দিয়ে প্রকাশ করা যায়। তো আমাদের কথা হচ্ছে যেখানে ইকুয়াল ইকুয়াল চিহ্ন থাকবে সেখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিব, সেখানে কি দিব? তার মানে থার্ড ব্র্যাকেট কার সাথে? 2 এর সাথে না, তাহলে 2 তে একটা থার্ড ব্র্যাকেট দিব। 3 তে কোনো থার্ড ব্র্যাকেট আছে? সরি, ইকুয়াল আছে? তাহলে শুধু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ। আবার এখানে দেখ 3 তে ইকুয়াল আছে, 2 তে নেই, তাহলে 2 তে ফার্স্ট ব্র্যাকেট, 3 তে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, এভাবে প্রকাশ করার ইয়াটা বুঝাচ্ছি। দুইটাতেই এবার ইকুয়াল আছে, তাহলে কি হবে? 2,3 থার্ড ব্র্যাকেট ক্লোজ, এটাকে বলা হয় ইন্টারভাল। ঠিক আছে, এটা কেন বলছি ম্যাথের পরে, এখানে কেন বলছি, জাস্ট একটা জিনিস বোঝার জন্য। হ্যাঁ, আমরা কি জানছি কেসি সমান শূন্য হইতে পারে না, কেসি সমান ইনফিনিটি হইতে পারে না, আর এটা জানছি কেসি সমান 0 থেকে বড় হইতে পারে, তাহলে কেসির মানটা 0 থেকে বড়, ইনফিনিটি থেকে ছোট, এরকম না? এখানে কি ইকুয়াল সাইন আছে? তাহলে এটাকে এভাবে প্রকাশ করে 0, ইনফিনিটি, শেষ। তার মানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে, ফার্স্ট ব্র্যাকেট কি হবে? ক্লোজ। এখানে কোনো থার্ড ব্র্যাকেটে খেলা আসবে? থার্ড ব্র্যাকেটে কোনো খেলা আসবে না। তো অপশনের মধ্যে মাঝে মাঝে এই প্রশ্নটা দেয় যে কেসি সমান নিচের কোনটি, 0, ইনফিনিটি, ফার্স্ট ব্র্যাকেট দুই পাশে ক্লোজ, আরেকটাতে দিবে যে যেকোনো এক পাশে থার্ড ব্র্যাকেট ঢুকে দিবে, যেকোনো বা দুই পাশে থার্ড ব্র্যাকেট দিবে। তো অপশন কোনটা হবে? তুই তো আগে মান দেখে অবাক হয়ে যাবি, মান দেখে বলতে কি রে, 0, ইনফিনিটি তো পড়ছি, এখন আবার ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট কি, সেই জন্য ইন্টারভালটা পড়ানো হয়েছে, বুঝতে পারছি। তার মানে কি হবে, আনসার, সঠিক আনসার হবে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কোনো থার্ড ব্র্যাকেট খেলা আসবে না। তো কেসি যা কথা, কেপি তো তা কথা, শুধু কেপি হচ্ছে যে আংশিক চাপ দিয়ে হিসাব করা, তো কেপির ক্ষেত্রে সব জিনিসগুলো সেম হবে না, কেপি সমান 0 হইতে পারবে না, কেপি সমান ইনফিনিটি হইতে পারবে না, কেপি সমান 0 থেকে বড় হইতে হবে। তো সেম কেসি যা, কেপি তা, শুধু কেসি হচ্ছে ঘনমাত্রা দিয়ে হিসাব করা, কেপি হচ্ছে আংশিক চাপ দিয়ে হিসাব করা। হুম, তো এবার হচ্ছে কি, এবার হচ্ছে যে এ থেকে বি উৎপন্ন হচ্ছে। হুম, দুইটাই গ্যাসীয়, দুইটাই কি গ্যাসীয়। এই এখন পড়াই দিচ্ছি, বাট নেক্সট বার যখন পড়বি তখন হচ্ছে এগুলা পড়ার দরকার নেই এত। হুম, জাস্ট চোখ বুলাই গেলে হবে। ধর, কথার কথা, কেস ওয়ান হচ্ছে কি, কেসি ওয়ান থেকে বড়, কেসি কার থেকে বড়? ওয়ান থেকে বড়।
তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে কেসি যদি 1 থেকে বড় হয় ধরে নিলাম 2, ধরে নিলাম কত 2, আর উপরে কি থাকে উৎপাদ না, নিচে কি থাকে বিক্রিয়ক না, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না 2a, 2a লিখতে পারি না সমান b সমান 2a। তার মানে কি দাঁড়াইলো, তাহলে যে কেসি যদি কোনো কারণে 1 থেকে বড় হয় উৎপাদটা বিক্রিয়ক থেকে বড় হবে। কমন সেন্স না? কারণ বিক্রিয়ক সমান সরি উৎপাদ সমান কত হচ্ছে 2a, মানে a এর 2 গুণ হয়ে যাচ্ছে না তখন, এটা এখানে গেলে তাহলে কেস উৎপাদ বড় হচ্ছে যে উৎপাদ উপরে না, তাহলে কি দাঁড়ালো, তার মানে কেসির মান যদি কোনো কারণে 1 থেকে বড় হয় তার মানে ধরে নিতে হবে সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা থেকে বেশি। যে গ্রাফটা আমরা এতদিন পরে আসছি, এই যে সাম্যাবস্থায় পৌঁছাবার পর উৎপাদের ঘনমাত্রা এই পয়েন্টে, বিক্রিয়কের ঘনমাত্রা নিচে, কিন্তু এবার হচ্ছে আর চেঞ্জ হচ্ছে না আর কি, এরপর সাম্যাবস্থা। জিনিসটা বুঝতে পারছি? কেস 2 হবে কি না, কেসি কোনো কারণে 1 থেকে ছোট, ধর 0.5, তাহলে বি সমান কত হবে 0.5 ইন্টু এ না, তাহলে বি সমান উৎপাদের ঘনমাত্রাটা এর থেকে ছোট যাচ্ছে না, কারণ 0 পয়েন্ট সামথিং দিয়ে গুণ করা মানে কি মানটা ছোট হয়ে যাবে না। তার মানে কি বোঝাচ্ছে, কেসির মান যদি কোনো কারণে 1 থেকে ছোট হয়, হ্যাঁ 1 থেকে ছোট বলতে 0 ধরা যাবে না কিন্তু, কারণ আমরা একটু আগেই পড়ে আসছি কেসির মান 0 হয় না, 0 পয়েন্ট সামথিং হবে অন্তত, ঠিক আছে 0.5 ধরলাম আর কি। তো 1 থেকে ছোট হওয়া মানে কি দাঁড়াচ্ছে সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা থেকে কত ছোট, ছোট। তার মানে সাম্যাবস্থা যখন এই জায়গায় যখন সাম্যাবস্থা পৌঁছেছে, এই বিক্রিয়কের ঘনমাত্রা এদিকে আসছে, উৎপাদের ঘনমাত্রা এদিকে আসছে, তখন হচ্ছে আর ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না, এটা সাম্যাবস্থায়। কিন্তু সাম্যাবস্থায় পৌঁছাবার পর দেখা যাচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা আপার পয়েন্টে আছে, তাই না? উৎপাদের ঘনমাত্রা হচ্ছে যে লোয়ার পয়েন্টে আছে, এটার নিচে আছে, তার মানে কি উৎপাদের ঘনমাত্রা সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা থেকে কম। কেসগুলো বুঝতে পারছি কিনা বল? কেস 3 হচ্ছে কেস 3 সমান 1 হলে কি হবে, কেস 3 সমান 1 হলে কি হবে, আর উৎপাদ আর বিক্রিয়ক দুইটা সমান হবে, হ্যাঁ। তো তার মানে চিত্রটা তখন এটা হবে, বিক্রিয়কের ঘনমাত্রা কমতে কমতে এখানে আসে, উৎপাদের ঘনমাত্রা বাড়তে বাড়তে এদিকে আসে, সাম্যাবস্থা পৌঁছাবার দুজনের ঘনমাত্রা সেম, এরপর আর চেঞ্জ হচ্ছে না, দুজনের ঘনমাত্রা সেম হয়ে গেছে, এরপর আর চেঞ্জ হচ্ছে না। একটু আগে কি বলছিলাম, ঘনমাত্রা সেম হয়ে যাওয়াটা ম্যান্ডেটরি না, কিন্তু সেম হইতে পারে, বলছিলাম না ঘনমাত্রাটা সাম্যাবস্থায় ম্যান্ডেটরি না, কিন্তু ম্যান্ডেটরি না বলে এটা না যে ম্যান্ডেটরি হইতে পারবে না, এটা বলছিলাম, এটা বলিনি। আশা করি বুঝাইতে পারছি সবগুলা কেস, বুঝছিস কিনা বল? হ্যালো, বুঝছস? আচ্ছা, তার আর সাম্যাবস্থা পৌঁছানোর জন্য কি হয়, বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে আর উৎপাদকের ঘনমাত্রা বাড়তে থাকে, তাই না? এটা তো জানি আমরা, এটা কমন সেন্সের থেকে কথা। এবার হচ্ছে ওকে, আমি ভাবছিলাম আজকে পড়াইতে অনেকক্ষণ লাগবে, কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আচ্ছা, এখন একটা লাস্ট ম্যাথ করব, ঠিক আছে? শুরুতেই বলে দিই, শুরুতেই বলে দিই, এই ম্যাথটা হচ্ছে যে পরীক্ষায় আসবে না, চোখ বন্ধ করে কথা, এই ম্যাথটা কোথায় আসবে না, পরীক্ষায় আসবে না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এই ম্যাথটা কেন করাচ্ছি? এই ম্যাথটা করলে দুনিয়ার কোনো কেপিকেসি অঙ্কতে আটকাবি না, এই একটা ম্যাথ করলে কোনো কেপিকেসি অঙ্কতে আটকাবি না। আমরা এই ম্যাথটা আজকে প্রথমে করে ফেলতেছি, এরপরে কালকে যখন কেপিকেসি ম্যাথগুলো করবো দেখবি যে সবগুলো এই ম্যাথের আন্ডারে পড়তেছে, ঠিক আছে? কিন্তু তাও আমরা সব ম্যাথ প্র্যাকটিস করব, যাতে কোনো ম্যাথ আটকাইতে না পারে। কারণ আমরা আমরা জানি কি কেপিকেসি নিয়ে নির্ঘাত গগত প্রশ্ন আসবে, নির্ঘাত কনফার্ম। তো যে জিনিস আমরা জানি প্রশ্ন আসবে, তো ওই জিনিস তো কোনো ফাঁক রাখা উচিত হবে না। তো আমি কিন্তু দুনিয়ার সব কেস টেস সব পড়াই ফেলছি কেপিকেসির, হ্যাঁ। তো হচ্ছে যে কি দেখ, একটি এখন তুই বলতে পারো হচ্ছে আমি পড়াইছি বলতে কি হিমেল ভাই পড়াইছে, হ্যাঁ। এখন আমার কথা হচ্ছে যখন যদি আমি পড়াইতাম আমি তো এই নোটগুলা দেখে পড়াইতাম, হ্যাঁ। এখন তুই যখন ভার্সিটিতে উঠবি তুই কার নোট দেখে পড়াবি? সেম আমি যা পড়াইছি এগুলাই তো তোর স্টুডেন্টকে পড়াবে, এভাবে তো দুনিয়াটা চলে না, এটাই আর কি। তো এখন কথা হচ্ছে যে একটি 2 লিটার পাত্রে, হুম, প্রশ্ন কি বলতেছে, একটি 2 লিটার পাত্রে, আমি কিন্তু একটা স্লাইড মিস দিছি না, এই স্লাইডটা,
এই স্লাইডটা হচ্ছে আমরা ম্যাথ করতে করতে একটা একটা পয়েন্ট লিখবো। কেপিকেসি অঙ্ক করার আগে যে জিনিসগুলো আমাদের মাথায় রাখা লাগবে ওগুলো হচ্ছে ওই নোটে আছে। হ্যাঁ, আমরা ম্যাথ করবো, একটা একটা পয়েন্ট লিখে দিব ওখানে। তা একটি 2 লিটার পাত্রে, তার মানে আয়তন দিয়ে দিছে। তুই আমাকে প্রশ্ন করছিলি আয়তন দিয়ে দিবি কিনা। হুম, প্রথম কথা হচ্ছে আয়তন দিয়ে দিছে। হ্যাঁ, তো এখান থেকে একটা নোট লিখে ফেলি। হুম, নোটে কি এখানে লেখা আছে? উৎপাদে কারো যদি শুরুতে মূল সংখ্যা উল্লেখ না থাকে, বিক্রয়কের মূল সংখ্যা। আচ্ছা, কিছু এখানে বলে দেয় নাই না। আচ্ছা, প্রথম কথা, যদি বলে দেওয়া না থাকে কত লিটার পাত্রে, চোখ চোখ বন্ধ করে কত নিব? 1 লিটার। চোখ বন্ধ করে কত নিব? 1 লিটার। বলে দেওয়া না থাকলে, যেহেতু বলে দিছি 2 লিটার, তাহলে ঠিক আছে। 4 অ্যাটমসফিয়ার চাপে, 4 অ্যাটমসফিয়ার চাপে তার মানে কি? মোট চাপটা না, মোট চাপ দিয়ে দিছে না। 4 অ্যাটমসফিয়ার চাপে 4 মোল এ, 1 মোল ই, 2 মোল বি নিয়ে বিক্রিয়াটি শুরু করা হলো। বিক্রিয়াটার সমীকরণ হচ্ছে এটা। এখন তুই বলতে পারো যে এখানে তো 4 মোল এই নিছে, এখানে 2 মোল এই কেন? এটা কি বলবি আমাকে? বলছে না 4 মোল এ আর 1 মোল ই, 2 মোল বি আর 1 মোল ই নিয়ে বিক্রিয়াটা শুরু করা হলো। শুরু করা হলো, এখানে 2 মোল এই কেন? বলছে তো 4 মোল এই। এই আমি তো জানি তোর এই জায়গাগুলোতে কনফিউজ হবে, সেজন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি সব। কথা হচ্ছে এটা জেনারেল সমীকরণ দিছে। একটা বিক্রিয়ার জেনারেল সমীকরণ আছে না? আর এটা হচ্ছে যেটা দেওয়া আছে সেটা। জেনারেল সমীকরণ আর যেটা দেওয়া আছে এটা তো এক না। জেনারেল সমীকরণ দ্বারা কি আমরা কি বুঝি? আমরা বুঝি যে 2 মোল এ থেকে সবসময় 2 মোল ই উৎপন্ন হয়। তাহলে 4 মোল এ থেকে 4 মোল ই 4 মোল ই উৎপন্ন হবে। জিনিসটা বুঝাতে পারছি জেনারেল বিক্রিয়া আসলে কি বুঝায়? 3 মোল বি থেকে সবসময় 2 মোল ই উৎপন্ন হচ্ছে। তাহলে দেওয়া আছে কতটুকু, ওইটা থেকে কতটুকু উৎপন্ন হয়। জেনারেল সমীকরণটা সবসময় এটা লিখতে হয়। ঠিক আছে? তো এখানে এর 25% উৎপাদে পরিণত হলে বিক্রিয়াটি কেপিকেসি গণনা করো। ওকে, কেপিকেসি গণনা করতে হচ্ছে। কেপিকেসি কখনোই সাম্যাবস্থায় হয় না। তার মানে সাম্যাবস্থায় যখন পৌঁছাইছে তখন এ হচ্ছে 25% খরচ হয়ে গেছে। 25% উৎপাদে পরিণত হয়েছে মানে কি? 25% এই খরচ হয়ে গেছে না? কারণ এ তো বিক্রিয়ক। তাহলে আমাদের সাম্যাবস্থার ডাটাগুলো বের করা লাগবে কেপিকেসির জন্য। তাহলে প্রথমে জেনারেল যে বিক্রিয়াটা দেওয়া আছে এটাই ওরাই দিয়ে দিছে, লিখে ফেললাম। কেপিকেসি অঙ্ক করার প্রথম সত্য হচ্ছে কি? সমীকরণটা লিখে ফেলা, জেনারেল সমীকরণটা। তো এখন শুরুতে কত ছিল? এটা 4 মোল ছিল শুরুতে, 4 মোল। এটা ছিল কত? 2 মোল। হ্যাঁ, আর এটা কত ছিল? এটা ছিল 1 মোল, 1 মোল শুরুতেই। তার মানে উৎপাদ, আমরা নরমালি জানি শুরুতে 0 থাকে, তাই না? কারণ কোনো তো উৎপাদ উৎপন্ন হয় না। কিন্তু এখানে উৎপাদ শুরুতে 1 আছে, শুরুতে 1 আছে। বুঝতে পারছি? শুরুতে 1 আছে। আর ক্লু দেওয়া নেই কার? এটার ডি এর কোনো ক্লু দেওয়া নেই, তাই না? যদি ডি এর কোনো ক্লু দেওয়া না থাকে, এটা কি নোটে লেখা আছে? একটা নোটটা আমি বলে দিছি, এটা ভাই মিস করছে। ঠিক আছে? আয়তন দেওয়া না থাকলে এটা 1 লিটার বলতে হবে, ধরে নিতে হবে। একটা নোট হচ্ছে উৎপাদের কারো যদি শুরুতে মূল সংখ্যা উল্লেখ না থাকে তবে তার শুরুর মূল সংখ্যা 0 ধরে দিব। শুরুর মূল সংখ্যা কত, কত ধরে দিব? 0, কারণ উৎপাদ নরমালি শুরুতে কত থাকে? তাহলে 0 ধরে নিব, শেষ। হ্যাঁ, আর বিক্রিয়কের কারো যদি শুরুতে মূল সংখ্যা উল্লেখ করা না থাকে, যে বিক্রিয়কের কারো, বিক্রিয়ক শুরুতে কত থাকে? 100% না? তাহলে 100% মানে কি? 1 না? 100 কে 100 দিয়ে ভাগ করলে 1 না? তাহলে তার শুরুর মূল সংখ্যা 1 ধরে নিব। ঠিক আছে? এটা একটা মিস্টেক করছে। হ্যাঁ, 1 না, 1 না, 1 ধরে নিব না। এটা হয়তো, এটা হয়তো মিস্টেক করছে কিনা জানি না। সামনে যখন ম্যাথ করবে, আরো অনেক ম্যাথ করবো না, তখন হয়তো এই কথাটা এখানে বলা থাকবে। ঠিক আছে? কারণ হেতু মিস্টেক করার কথা না। হ্যাঁ, আর হে মিস্টেক করলে আমি ভুল শিখতাম। তাহলে ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা হচ্ছে যে বিক্রিয়কের যদি কোনো মূল সংখ্যা বলা দেওয়া না থাকে, তাহলে জেনারেল সমীকরণ যে বিক্রিয়কের মূল সংখ্যাটা দেখতে চাস এটাই শুরুর মূল সংখ্যা। শুরুর মূল সংখ্যা কোনটা হবে? এটাই হবে। কারণ কেন বলতো? এটা কি কমন সেন্স থেকে না? কারণ এ সবসময় 2 মোল দেখেই, বি সবসময় 3 মোল দেখেই এরা দুজন বিক্রিয়া করতে পারতেছে।
তার মানে শুরুতেও অবশ্যই 2 মোল থাকতে হবে যদি কিছু বলা না থাকে, তাই না? 1 মোল তো কখনোই দিতে পারে না, হবে? আমারে কল দিচ্ছে কেন? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ? বলতো 10 মিনিট পর আসতেছি। বলতো 10 মিনিট পর আসতেছি। 10 মিনিট পর আসতেছি ওখানে। আর কাজ করতে হবে মনে হয়। ডাকতেছে যে আমারে। 10 মিনিট লাগবে। আচ্ছা তাই। তাহলে শুরুতে যেটা ওর অরিজিনাল মূল সংখ্যা মানে জেনারেল বিক্রিয়ার মূল সংখ্যা ওইটাই কি তার মূল সংখ্যা? বুঝতে পারছি? আচ্ছা। তাহলে এখন এই বিক্রিয়ার এবার এই ম্যাথটা করি। হুম? তাহলে শুরুতে 4 মোল ছিল, এটা 2 মোল ছিল, আর এটা যেহেতু কিছু বলা নাই উৎপাদ 0 মোল ধরে নিব আর এটা 1 মোল ছিল। তো সাম্যাবস্থায় পৌঁছাইছে। সাম্যাবস্থায় পৌঁছাইছে মানে কি আমাদের একটাই ক্লু দেওয়া আছে। এর 25% উৎপাদে পরিণত হয়েছে। এটাই ক্লু দেওয়া আছে, তাই না? তার মানে এই ক্লুটাকে কাজে লাগাইতে হবে। তাহলে এর বিয়োজিত মূল সংখ্যা, এর বিয়োজিত মূল সংখ্যা মানে কি যতটুক খরচ হয়ে গেছে, তাই না? যতটুক খরচ হয়ে গেছে। তো আগে ছিল 4 এখন 25% উৎপাদে পরিণত হয়েছে। তার মানে 4 এর 25% খরচ হয়ে গেছে, তাই না? তার 4 এর 25% মানে কি 4 into 25% না? আর তাহলে 4 ইন্টু কত হয় 25 ডিভাইড বাই 100 না? 25% কত লেখা যায় 100 না? তাহলে এটা কত লেখা যায় 1/4 না? তাহলে 4 ইন্টু 4 তাহলে 4 4 কাটাকাটি গেছে, তাহলে 1 মোল হচ্ছে উৎপাদে পরিণত হয়ে গেছে, তাই না? তার মানে বিক্রিয়ক এ থেকে 1 মোল হচ্ছে খরচ হয়ে গেছে, তাই তো? আগে ছিল 4 মোল, তাহলে সাম্যাবস্থায় পৌঁছাবার পর 4 মাইনাস 1 হবে না? এখন আছে কত 3 মোল। হ্যাঁ, আর বিয়ের কথা আমরা এখনো বলবো না। বিয়ের কথা আমরা এখন কি করবো না, বলবো না। তাহলে দেখতো এর সাথে, আচ্ছা বলবো না কেন, অবশ্যই বলবো। এখন এ আছে কত সাম্যাবস্থায় কত 3 মোল না? সাম্যাবস্থায় 3 মোল, এটা তো বুঝছোস, এটা তো বুঝছোস। যেহেতু আমাদেরকে শুধু ক্লু দেওয়া আছে এ একটা, তাহলে এর ক্লুকে কাজে লাগায় বাকিগুলো বের করতে হবে না? এর ক্লুকে কাজে লাগাইতে হবে। এখন কেমনে কাজে লাগাবো? আমরা জানি যে প্রথম বি এরটা দেখাই। 2 মোল থেকে 2 মোল এ সবসময় 3 মোল বি এর সাথে বিক্রিয়া করে, তাই না? তাহলে 2 মোল এ যদি সবসময় 3 মোল এ বি এর সাথে বিক্রিয়া করে, তাহলে খরচ হচ্ছে কত 1 মোল না? তাহলে 1 মোল এ বিক্রিয়া করবে 3/2 মোল বি এর সাথে। সাম্যাবস্থাতে আমরা জানি যে 1 মোল এ খরচ হয়েছে, তাই না? তাহলে 1 মোল এ এর সাথে বিক্রিয়া করবে 3/2 মোল বি। 1 মোল এ এর সাথে 3/2 মোল বি বিক্রিয়া করবে না? এটা তো সাধারণ রৈখিক নিয়ম। তার মানে বি খরচ হয়েছে কত 3/2 মোল বি না? তাহলে আগে ছিল 2, এখন 2 মাইনাস 3/2 মোল, তাহলে 1/2 মোল। বুঝতে পারছি? ঠিক সেম ভাবে এর সাথে বাকিগুলো সম্পর্ক নির্ধারণ করতে হবে। 2 মোল এ থেকে 1 মোল ডি উৎপন্ন হয় না? তাহলে 2 মোল এ থেকে যদি 1 মোল ডি উৎপন্ন হয়, তাহলে 1 মোল এ থেকে হাফ মোল ডি উৎপন্ন হবে না? তার মানে সাম্যাবস্থায় নিশ্চয়ই আগে তো 0 ছিল, 0 প্লাস হবে, 0 মাইনাস হবে না কিন্তু এবার। মানে এবার এটা হচ্ছে উৎপাদ। উৎপাদ কি বাড়ে যে? উৎপাদ কিন্তু কমে না। বিক্রি হচ্ছে খরচ হয়। তাহলে উৎপাদ কি হবে 0 প্লাস হাফ মোল না? তাহলে হাফ মোল হচ্ছে সাম্যাবস্থায়। তাহলে ঠিক সেম ভাবে এর সাথে 2 মোল এ থেকে 2 মোল ই উৎপন্ন হয়। তাহলে 1 মোল এ থেকে 1 মোল ই উৎপন্ন হবে। তো আগে ছিল 1 মোল। আগেই 1 মোল ছিল। এখন হচ্ছে যে বিক্রিয়া করে ফেলার পর 1 প্লাস 1 হবে না? সাম্যাবস্থা হচ্ছে 1 প্লাস 1 2 মোল। তার মানে সাম্যাবস্থায় কত মোল এগুলা ডাটা পেয়ে গেছি না? ডাটা পেয়ে গেছি। আচ্ছা এখান থেকে একটা সূত্র এবার হচ্ছে আউট অফ টপিক একটা সূত্র দাঁড় করায় রাখি। এটা পরে কাজে লাগবে। হ্যাঁ? বিয়োজিত মূল সংখ্যার একটা সূত্র দাঁড় করাইতে পারি কিনা দেখতো। এই যে 25% যেটা দেওয়া থাকে না? এটাকে যখন আমরা এবার সংখ্যায় কনভার্ট করব, এটাকে বলা হয় বিয়োজের মাত্রা। এটাকে কি বলা হয়? বিয়োজের মাত্রা। তার মানে বিয়োজিত মূল সংখ্যা সমান আমরা বলতে পারি আদি মূল সংখ্যা ইনটু বিয়োজের মাত্রা। তার মানে এই সূত্রটা এখানে লেখা আছে। এই যে বিয়োজিত মূল সংখ্যা সমান আদি মূল সংখ্যা ইনটু বিয়োজের মাত্রা। তো বিয়োজের মাত্রাকে আলফা দিয়ে প্রকাশ করে বিয়োজের মাত্রা ইজ ইকুয়াল কত হবে? বিয়োজিত মূল সংখ্যা ডিভাইড বাই আদি মূল সংখ্যা। বুঝতে পারছি? ওকে। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে যে আচ্ছা এটা তো গেল, তাই না? তাহলে সবার সাম্যাবস্থা ডাটা বের করে ফেলছি। হ্যাঁ ঠিক আছে।
সবার সাম্যাবস্থা ডাটা বের করে বলছি। এখন n of a এত, সাম্যাবস্থা ডাটাগুলো লিখতেছি আর কি। n of a এত, n of b এত, n of t এত। তার মানে সাম্যাবস্থা এখন ঘনমাত্রা বের করতে হবে না, কারণ আমরা তো ঘনমাত্রা দিয়ে কেসি বের করি। হ্যাঁ, তো 2 লিটার 2 লিটার দেওয়া আছে, তো সাম্যাবস্থায় ওদের ঘনমাত্রা কত, এটা বেড়ে গেছে না? তো কেসি সমান এবার সূত্র বসাই দাও। কিন্তু পাওয়ার হিসেবে কোনটা বসছে? সাম্যাবস্থার সমীকরণে পাওয়ার বসছে নাকি জেনারেল বিক্রিয়ার পাওয়ারটা বসছে? জেনারেল বিক্রিয়ার পাওয়ার। জেনারেল বিক্রিয়াতে যে মোল সংখ্যা দেওয়া আছে, যেমন জেনারেল বিক্রিয়াতে এর মোল সংখ্যা কত, 2 না? তাহলে পাওয়ার হিসেবে এর সাথে 2 বসবে। এর সাথে কি বসবে? এ দেখ, এর সাথে 2 বসছে। কিন্তু ঘনমাত্রা কোনটা বসছে? সাম্যাবস্থায় যে ঘনমাত্রাটা বের করছে সেটা। বুঝতে পারছি? দুজনের ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে, সবগুলা ক্ষেত্রে ঘনমাত্রা ইউজ করছে ওদের ঘনমাত্রা ইউজ করছে ওদের সাম্যাবস্থা ডাটাটা দিয়ে। আর উপরে যে পাওয়ার বসছে এটা হচ্ছে ওদের ইয়াতে জেনারেল বিক্রিয়ার মোল সংখ্যা দিয়ে। যেমন দেখ, ই এর উপর পাওয়ার 2 বসছে না? ই মানে কি উৎপাদ ছিল না? আমরা কি মোল সংখ্যা, আচ্ছা ই এর ক্ষেত্রে দুইটাই এক হয়ে যাচ্ছে, সাম্যাবস্থা আর ইয়ারটা এক হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা আরেকটা দিয়ে এক্সাম্পল দিই, ডি এরটা দিয়ে দিই, ডি এরটা দিয়ে। ডি এর উপর পাওয়ার হিসেবে কোনটা বসছে? 1 বসছে না? 1। এখন কথা হচ্ছে আমরা কি সাম্যাবস্থা ডি এর মোল সংখ্যা কত হয়েছে? হাফ পাইছি না? আমরা কি পাওয়ার হিসেবে হাফ বসাইছি? আমরা বসাইছি 1, যেটা জেনারেল বিক্রিয়ার মূল সংখ্যা ছিল ওইটা। তো পাওয়ার বসাইতে হবে জেনারেল বিক্রিয়ার যে মূল সংখ্যা ছিল সেটা, আর ঘনমাত্রা বসাইতে হবে সাম্যাবস্থাটা। সাম্যাবস্থাটা বুঝাতে পারছি? তাহলে কেসি বের করে পারছি, শেষ। কেসি বের করা শেষ, শেষ অঙ্ক। এখন হচ্ছে কেপি বের করতে হবে। হ্যাঁ, তো আমরা আগের মতো সাম্যাবস্থা ডাটা যেগুলো পাইছি সেগুলো রেখে দিলাম। একটু একটু ডাটা, কারণ সাম্যাবস্থা ডাটাগুলো তো লাগবে না। তো সাম্যাবস্থার টোটাল মূল সংখ্যা বের করতে হবে না? টোটাল মূল সংখ্যা, বিক্রিয়কের যত মূল সংখ্যা আছে, উৎপাদে যত মূল সংখ্যা আছে সবগুলো কি করবো? যোগ করে দিব। সবগুলো কি করব? যোগ করে দিব। কারণ আমাদের এন অফ টোটাল লাগবে। এন অফ টোটাল কেন লাগবে? মোল ভগ্নাংশ বের করার জন্য, ঠিক আছে? আমাদের এখন সাম্যাবস্থায় এ এর আংশিক চাপ, বি এর আংশিক চাপ, ডি এর আংশিক চাপ, ই এর আংশিক চাপ জানা লাগবে না? তো জানার জন্য আংশিক চাপ সমান আমরা কি জানি? মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তো মোল ভগ্নাংশ, এর মোল ভগ্নাংশ বের করতে গেলে কি করতে হবে? এর মোল সংখ্যা ডিভাইড বাই টোটাল মোল সংখ্যা না, ইনটু টোটাল চাপ। তো টোটাল চাপ তো আমাদের দেওয়া ছিল 4 অ্যাটমসফিয়ার দেওয়া ছিল না? কোষের মধ্যে 4 অ্যাটমসফিয়ার দেওয়া ছিল, এই যে 4টা গুণ হয়েছে। আর এখানে টোটাল মূল সংখ্যাটা এই যে এন টোটাল বের করে ফেলছি 3। সাম্যাবস্থার টোটাল মোল সংখ্যা কত? 3 প্লাস হচ্ছে হাফ মোল প্লাস হাফ মোল প্লাস 2 মোল। হ্যাঁ, তো 6 মোল আসছে আর কি টোটাল মোল সংখ্যাটা। হ্যাঁ, আর শুধু এর মোল সংখ্যা কত? 3। তাহলে এর আংশিক চাপ কেমনে বের করবো? মোল ভগ্নাংশ, এর মোল ভগ্নাংশ কেমনে বের করবো? এর মোল সংখ্যা 3 ডিভাইড বাই টোটাল মোল সংখ্যা, সাম্যাবস্থার টোটাল মোল সংখ্যা। সাম্যাবস্থার টোটাল মোল সংখ্যা কত? 6 আর ইনটু 4, তাহলে কত হয়? 2 অ্যাটমসফিয়ার। তাহলে এর আংশিক চাপ পেয়ে গেছি। ঠিক সেম ভাবে এরটা যেভাবে বের করছি, বি এরটা এভাবে বের করবো, সি এরটা এভাবে বের করবো, ডি এরটা এভাবে বের করবো। সবগুলো বের করে এবার কেপি সমান বসাই দিব। আংশিক চাপ উৎপাদগুলোর গুণফল ডিভাইড বাই বিক্রয়গুলোর গুণফল ডিভাইড বাই, ঠিক আছে? আর পাওয়ার হিসেবে কোনটা বসবে? পাওয়ার হিসেবে বসবে যে জেনারেল বিক্রিয়ার পাওয়ারটা। এর উপর যেমন দেখ, জেনারেল বিক্রিয়ার পাওয়ার হচ্ছে 2 না? তাহলে 2 বসে পি এ স্কয়ার, দেখছো? পি বি 3 স্কয়ার, জেনারেল বিক্রিয়ার 3, দেখছো? 3 স্কয়ার মানে 3 কিউব, 3 কিউব। তো এইভাবে বসবে। ব্যাপারটা বুঝাতে পারছি কিনা বলতে একটু? তাহলে এবার করে কেপিটা বের করে ফেলবো। আমাদের ম্যাথ শেষ। হ্যাঁ, আমাদের কি ম্যাথ শেষ। ওকে। আর ওরাই ব্র্যাকেটে বলে দিয়েছিল যে সবগুলা গ্যাস, সবগুলা গ্যাস। তো সবগুলা গ্যাস যেহেতু বলছে, তাহলে আমাদেরকে একক বের করার ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা পড়ার কথা না। ডেলেন বের করা। ডেলেন সমান কত হবে? উৎপাদগুলার মোল সংখ্যার বিয়োগ বিক্রিয়কগুলোর মোল সংখ্যা। উৎপাদগুলো কত ছিল দেখি বলতো? যে এখানে ডেলেনও কিন্তু ইয়া দিয়ে বের করতে হবে, জেনারেল বিক্রিয়া দিয়ে, জেনারেল বিক্রিয়ার ইয়া দিয়ে। উৎপাদগুলো 1 প্লাস 2 হবে না? কেন কেন? ই ছিল 1, সরি ডি হচ্ছে 1 মোল জেনারেল বিক্রিয়ায়, ই হচ্ছে 2 মোল ছিল, তাই না? আর এ ছিল কত? 2 মোল আর বি ছিল 3 মোল। মানে উৎপাদগুলোর মোল সংখ্যা সমষ্টি বিয়োগ বিক্রিয়কগুলোর মোল সংখ্যা সমষ্টি। অবশ্যই শুধু গ্যাসীয় গুলো নিয়ে হিসাব করতে হবে, যেহেতু এখানে বলেছে সবগুলো গ্যাসীয়, তাহলে আমাদের আর প্যাঁচ লাগতেছে না। তাহলে এবার কেসির একক বের করা তো শিখিয়ে দিয়েছি। মোল লিটার ইনভার্স 1 বসাই, হোল ডেলেন বসাই দিলে হচ্ছে, ঠিক না?
তাহলে কেপি কেসি বের করে ফেলছি। এখন হচ্ছে আরেকটা অঙ্ক করতে হবে আমাদের আজকে, তারপর শেষ। হুম, এই অঙ্কটা করি আগে, তারপর হচ্ছে 1 লিটার আয়তনে একটি পাত্রে 2 মোল এত আর 4 মোল এতকে উত্তপ্ত করা হলো। তাহলে আগে আমাদের তো জেনারেল বিক্রিয়াটা দেখতে হবে, হেবার পদ্ধতি মানে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে এটা। এরপর হচ্ছে শুরুতে যেটা দেওয়া আছে এটা ওরা দিয়ে দিছে, 2 মোল নাইট্রোজেন 4 মোল এটা ওরা দিয়ে দিছে। আর যেহেতু উৎপাদের কথা কিছু বলে না, তাহলে 0 মোল ধরে নিতে হবে, তাই না? 0 মোল ধরে নিতে হবে। ওকে, তারপর আমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিছে যে N2 এর 20% অ্যামোনিয়াতে পরিণত হয়। তার মানে কি ওই আগের অঙ্কটার মতনই বিয়োজন মাত্রা দিয়ে দিছে। তাহলে N2 এর বিয়োজিত মোল সংখ্যা থেকে আমরা এতটুক মোল বিয়োজিত হয়েছে। তার মানে সাম্যাবস্থায় 2 মোল থেকে এতটুকু বিয়োগ যাবে না, মানে এতটুকু খরচ হয়ে গেছে। তাহলে এখন অবশিষ্ট আছে সাম্যাবস্থায় এত, এটার এত। ক্যালকুলেশনে ক্যালকুলেশন 2 ইন্টু না 0.4, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা কত হবে? এটা হবে, এ দেখ, আচ্ছা এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আগের অঙ্কটাতে এটা একটু মিসিং গেছে আমার। এটা 4 মোল না, শুরুতে এটা 4 মোল আছে। তাহলে না মিসিং জানে, বুঝাইছি তো, আগের অঙ্কটার মতনই, ঠিক আছে, আগের অঙ্কটার মতন বুঝাইছি, সরি। তাহলে দেখ, আমরা এটার ক্লু থেকে এটার ক্লু বের করতে হবে না, এটা কারণ ক্লু দেওয়া আছে শুধু N2 এর। তো N2 এর খরচ হচ্ছে শুধু 0.4 মোল, ঠিক না? তাহলে আমরা দেখি যে 1 মোল নাইট্রোজেন বিক্রিয়া করে 3 মোল হাইড্রোজেনের সাথে, তাহলে 0.4 মোল বিক্রিয়া করবে 3 ইন্টু 0.4 সাথে ইয়ার সাথে, তাই না? এখানে হচ্ছে জাস্ট অঙ্কটা একসাথে করে দিছে। তার মানে 3 ইন্টু 0.4 হচ্ছে হাইড্রোজেনের খরচ হয়ে যাচ্ছে। তাহলে 4 থেকে হচ্ছে 4 মাইনাস 0.4 ইন্টু 3 হবে, ঠিক না? সাম্যাবস্থায় কত আছে? তাহলে সাম্যাবস্থায় কত আছে এগুলার ক্লু পেয়ে গেছি। এখন হচ্ছে আমি এগুলো কেন বুঝাইছি, এই অঙ্কটা কেন আবার বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এই অঙ্কটা তোকে হোমওয়ার্ক দিতে পারতাম। এখন হচ্ছে কথা হচ্ছে বলছে বিক্রিয়াটির সাম্যাঙ্ক বের করো। কি বের করতে বলছে? সাম্যাঙ্ক বলতে কি বুঝে? কেপি কেসি কি বলে দিছে আমাদেরকে? বলে দেয় নাই। তাহলে আমরা কেমনে বুঝবো কেপি বের করতে বলছে না কেসি বের করতে বলছে? এটা হচ্ছে এবার অ্যানালাইসিস। এবার হচ্ছে কি অ্যানালাইসিস। সাম্যাঙ্ক বলতে বুঝাই কেপি কেসি দুটাই, কেপি কেসি দুটাই। তার মানে আমাদেরকে কিছু বলে দেওয়া না থাকলে কেপি কেসি দুটাই বের করবো। ব্যাপারটা এমন হয়ে গেছে না? কিন্তু এখানে কিছু কথা আছে। যদি কোশ্চেনের সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক বের করতে বলে তবে আইডিয়ালি কি কেপি কেসি উভয় বের করতে হবে, ঠিক আছে? কোশ্চেনে পাত্রের আয়তন ভি এবং মোট চাপ কোনোটি দেওয়া নেই, কোনোটি কি দেওয়া নেই। তাহলে তুমি তো জানো মোট চাপ যদি দেওয়া না থাকে তাহলে কেপি বের করা কোনো প্রশ্নই আসে না, ঠিক না? কারণ কেপি বের করার জন্য আগে আংশিক চাপ বের করতে হবে। আর আংশিক চাপ সমান আমরা কি জানি মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তো মোট চাপ যদি দেওয়া না থাকে তাহলে আমরা কেপিটাই বের করতে পারবো না, তাই না? তার মানে ভি বা পি কোনোটা দেওয়া না থাকলে, মানে আয়তন বা টোটাল চাপ কোনোটা দেওয়া না থাকলে আমরা ধরবো, কি ধরবো? আমরা কেসি বের করবো। কি বের করবো? শুধু কেসি বের করবো। সাম্যাঙ্ক বের করতে পারলে শুধু কেসি বের করবো। হ্যাঁ, এই যে বলছি না, এই মিস্টেক করার কথা না। ভি সমান কিছু বলে দেওয়া না থাকলে আমরা 1 লিটার ধরে নিব, দেখছস? 1 লিটার ধরে নিব। ওকে, তাহলে এটা শেষ। এখন কথা হচ্ছে এই এই টাইপের দুইটা জিনিস সব সময় সেম থাকবে। যদি কোশ্চেনে টেম্পারেচার দেওয়া থাকে, মোট কথা যদি কোশ্চেনে টেম্পারেচার উল্লেখ থাকে, হ্যাঁ, তুই অবশ্যই কেপি নির্ধারণ করতে পারবি, ঠিক আছে? টেম্পারেচার দেওয়া থাকলে, কারণ আমরা জানি কি আমরা একটা সূত্র বলছি না, কেপি সমান কেসি আর টি হোল ডেলেন। তার মানে সাম্যাঙ্ক আমি কেপি বের করি আর কেসি বের করি, প্রশ্নে টেম্পারেচার দেওয়া আছে, আমরা যে কোনো একটা মান থেকে আরেকটা মান বের করতেই পারি, তাই না? তার মানে টেম্পারেচার দেওয়া থাকে মানে তোর বুঝতে হবে অবশ্যই দুইটার মান বের করতে পারবো। কেপি কেসি দুইটাই, ইভেন দুইটা মানই বের করতে হবে তোর। তুই যদি প্রশ্নে এখানে প্যাঁচা লাগে, হ্যাঁ, কোশ্চেনে তোমাকে কিছু বলে দিবে না, ঠিক আছে? তাপমাত্রা উল্লেখ আছে, এখন তাপমাত্রা উল্লেখ থাকার পরও তুমি শুধু কেসিটা বের করে দিয়ে চলে আসছো, হ্যাঁ, কারণ তুমি দেখছো কি তোমার আয়তনও দেওয়া নেই চাপও দেওয়া নেই। এখন তুই বলছো কি দাদা তো বলছে আয়তন দেওয়া না থাকলে চাপ দেওয়া না থাকলে শুধু কেসি বের করবো, হ্যাঁ, কিন্তু দাদা এটাও বলছে যে তাপমাত্রা দেওয়া আছে। তুমি তো জানো যে তাপমাত্রা দেওয়া থাকলে কেসি বের করতে পারলে তুমি কেপিও বের করতে পারবে না। এখন তুমি যদি পরীক্ষার খাতায় টেম্পারেচারটা
চোখে না দেখো বা দেখো শুধু কেসি বের করে দিয়ে চলে আসো, তাহলে তোমার 50% নাম্বার কাটা যাবে। ওরা বলবে না যে কেপিটা বের করো, এটা তোমার নিজের বুঝে লাগবে যে কেপি বের করা লাগবে। ঠিক আছে, সেজন্য টেম্পারেচার কথা বলে দেওয়া আছে। আবার কোশ্চেনে যদি পাত্রর আয়তন মানে আয়তন দেওয়া না থাকে আর টোটাল চাপ দেওয়া থাকে, তাহলে বুঝাই যাচ্ছে টোটাল চাপ দেওয়া আছে মানে কি কেপি বের করা যাবে। তখন শুধু কেপি বের করবো, বুঝতে পারছি, কেসি বের করার দরকার নেই। হ্যাঁ, যদি টেম্পারেচার দেওয়া থাকে, তার মানে তুমি তো জানো যে কেপি যেহেতু বের করতে পারছো, টেম্পারেচার দিয়ে তুমি এবার কেসিও বের করতে পারবা না? তাহলে তখন দুইটা বের করতে হবে। আর যদি টেম্পারেচার দেওয়া না থাকে তখন শুধু কেপি বের করবো। ঠিক আগেটার ক্ষেত্রে যদি টেম্পারেচার দেওয়া না থাকে তখন শুধু কেসি বের করবো। তারপর আরেকটা হচ্ছে যে দুইটারই দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে, পাত্র টোটাল চাপও দেওয়া আছে, তাহলে কেপি কেসি উভয়ই বের করা লাগবে। আর যদি পাত্রের আয়তন দেওয়া থাকে, টোটাল চাপ দেওয়া না থাকে, তখন শুধু কেসি বের করবো। আর যদি কোশ্চেন টেম্পারেচার দেওয়া থাকে, তুমি তো জানো কেসি থেকে আবার কেপি বের করতে পারবা। মানে আলটিমেটলি সবগুলো কথা সেমই। ঠিক আছে, মানে টেম্পারেচার টপিকটা সব ক্ষেত্রে সেম, টেম্পারেচার দেওয়া থাকলে দুইটাই বের করা লাগবে। বাকিগুলো হচ্ছে যে একটু এটা তো কমন সেন্স থেকে বোঝা যায়। টোটাল চাপ যদি না থাকে তাহলে তুই কেপি বের করবি কোত্থেকে? তার মানে টোটাল চাপ দেওয়া না থাকলে, আয়তন দেওয়া থাকুক আর না থাকুক, তুমি কেসি বের করতে পারবা। কারণ না থাকলে তুমি তো 1 লিটার ধরে নিতে পারবা, ঠিক না? মনে মনে। আর যদি আয়তন দেওয়া না থাকে, টোটাল চাপ দেওয়া থাকে, তখন শুধু কেপি বের করবো। এ কমন সেন্স। হুম। এখন কথা হচ্ছে এখানে কি দেওয়া আছে একটু দেখি। আয়তন দেওয়া আছে, চাপের কথা কোথাও বলা আছে, টোটাল চাপের কথা কোথাও বলা নেই, তার মানে শুধু কেসি বের করবো। ইভেন টেম্পারেচারের কথা কোথাও বলা আছে, বলা নেই, শুধু কি বের করবো? কেসি বের করবো। তো আমি যদি তোমাকে সাম্যাবস্থার ডাটাগুলো বের করে আনতে কেমনে আসছে সেটা দিয়ে দিতে পারি, এবার তুমি সাম্যাবস্থা ওদের ঘনমাত্রাটা বের করে দিতে পারবে না, কারণ 1 লিটার দিয়ে ভাগ যাবে। তার মানে কি 1 লিটার দিয়ে ভাগ যাবে মানে কি ওদের মোল সংখ্যাটাই ওদের ঘনমাত্রা, ওদের মোল সংখ্যাটাই ওদের ঘনমাত্রা, তাই না? তো এবার ওদের ঘনমাত্রা বের করে ফেলার পর তুমি কেসি সূত্রে বসাই দিলে কেসির মান চলে আসে না? তাহলে বের করতে পারবে না তুমি। তাহলে শেষ ছুটি, আজকের ক্লাস এতটুকুই।